গল্পের শুরুতে আমাদের নায়কের নাম শো ডংজু। সে কোরিয়ার একটি শীর্ষস্থানীয় চ্যাবলের ব্যক্তিগত উপদেষ্টা। বর্তমানে তিনি গ্রুপটিকে একটি আপাতদৃষ্টিতে অসম্ভব মামলায় জিততে সাহায্য করার চেষ্টা করছেন। শুনানিতে সরকার বিভিন্ন মহলের তীব্র বিতর্কের মুখে পড়েছে একটি নতুন জ্বালানি প্রকল্পের জন্য, কারণ এই প্রকল্পে সরকার মোট ৩৯ ট্রিলিয়ন কোরিয়ান ওন বিনিয়োগ করেছে, কিন্তু শেষ পর্যন্ত জ্বালানি কর্পোরেশন মাত্র ৮.৭ বিলিয়ন কোরিয়ান ওন পুনরুদ্ধার করেছে। এই প্রকল্পের দায়িত্বে থাকা দোসান গ্রুপের প্রতিনিধি শো ইলোডো সমালোচনার মুখে পড়ে একের পর এক দুজন সংসদ সদস্যের প্রশ্নের সম্মুখীন হয়। এই সময় শুনানির আসনে বসা শো ডংজুর ফোন শুনানি শুরু হওয়ার পর থেকেই চালু ছিল, এবং ফোনের ওপাশের রহস্যময় ব্যক্তিটি ছিলেন কোরিয়ান রাজনৈতিক ক্ষমতার শীর্ষে থাকা প্রসিকিউটর জেনারেল লিয়ান ঝাংশিয়ান। তিনি ওয়াইউনজাই নামের একটি বিলাসবহুল বাড়িতে থাকেন। এই নামের অর্থ পরিষ্কার জলে ভরা একটি ঘর, যা তার সৎ ও নীতিবান সরকারি কর্মকর্তাকে বোঝায়। তবে বিদ্রুপের বিষয় হল তিনি ছিলেন এই নতুন জ্বালানি প্রকল্পের দুর্নীতির মূল হোতা। যখন তিনি নির্দেশ দেন, শো ডংজু তার কোট থেকে একটি তামার ঘণ্টা বের করেন। কিছুক্ষণ আগে যিনি শো ইলোডোর সমালোচনা করছিল সেই পুরুষ সংসদ সদস্য তৎক্ষণাৎ নার্ভাস হয়ে পড়ে এবং তার মনোভাব সঙ্গেই বদলে যায়। ঘটনাস্থলে দ্বন্দ্ব তৈরি করে জরুরি ভিত্তিতে সভা বন্ধ করতে বাধ্য করে। আগের রাতে শো ডংজু দোসান গ্রুপের চেয়ারম্যান চা কিয়াংচিয়ানের পক্ষে পুরুষ সংসদ সদস্যের সাথে দেখা করেছিল এবং দুটি বাক্সে ভরা আমেরিকান ডলার সাদা শার্টের নিচে লুকিয়ে উপহার দিয়েছিল, বিনিময়ে পুরুষ সংসদ সদস্যকে পরের দিনের শুনানি বন্ধ করার উপায় খুঁজে বের করতে হতো। কে জানে পুরুষ সংসদ সদস্য ধূর্ত ছিল। একদিকে যেমন তিনি হাতে থাকা ডলারের গন্ধ শুকে আনন্দিত হচ্ছিল, অন্যদিকে তেমনি তিনি শো ডংজুকে উঠে দাঁড়িয়ে তার শরীর তল্লাশি করতে বাধ্য করে। শো ডংজু সহযোগিতা না করায় পুরুষ সংসদ সদস্যের দেহরক্ষীরা তাকে হালকাভাবে মারধর করে, এমনকি তার টাইজের পিনহোলের ক্যামেরাটিও ধরা পড়ে। পুরুষ সংসদ সদস্য বলেন যে তিনি যেহেতু চা কিয়াংচিয়ান চেয়ারম্যানের লোক, তাই তিনি এবার তাকে ছেড়ে দেবে, তবে কেবল মৌখিক প্রতিশ্রুতি পাওয়ায় কাজ সম্পন্ন করার জন্য যথেষ্ট ছিল না। তাই শো ডংজু তার পকেট থেকে একটি খাম বের করে বলেন যে তার আরও একটি গোপনীয় বিষয় আছে যা তিনি তার সাথে আলোচনা করতে চান। পুরুষ সংসদ সদস্য খামটি খুলে দেখেন। ভেতরে একটি রসিদ ছিল যাতে তাকে চেয়ারম্যানের কাছ থেকে এই ডলার গ্রহণের জন্য স্বাক্ষর করতে বলা হয়েছিল। তিনি আগে থেকেই পুরুষ সংসদ সদস্যের পোষা বিড়ালের গলার ঘণ্টার ভেতরে একটি ক্যামেরা লুকিয়ে রেখেছিল। দ্বিতীয়ত, এখনকার পরিস্থিতি আগের থেকে ভিন্ন। ঘটনাস্থলে কোনো দেহরক্ষী ছিল না। শো ডংজু এক ঘুষিতে পুরুষ সংসদ সদস্যের মুখে আঘাত করে পুরুষ সংসদ সদস্য রক্তাক্ত মুখে বাধ্য হন নথি স্বীকার করতে। ঘটনার পর লিয়ান ঝাংশিয়ান কৌতূহলী হন যে শো ডংজু কিভাবে সেই কিপন পুরুষ সংসদ সদস্যকে কাবু করেছিল। শো ডংজু কেবল একটি কথাই বলেছিল, বিড়ালের ঘণ্টা। কয়েকটি সরল কথোপকথনের মাধ্যমেই শো ডংজুর অসাধারণ বুদ্ধিমত্তা আমাদের সামনে উন্মোচিত হয়। তিনি যাদের সেবা করেন তারা সবাই বহু পুরনো ধূর্ত শেয়াল। তিনি ভালো করেই জানেন বেশি কথা বলা বিপদ ডেকে আনতে পারে। শো ইলোডো একজন অত্যন্ত উচ্চাভিলাষী ব্যক্তি এবং তিনি দোসান গ্রুপের চেয়ে আরম্যানের বড় মেয়ে চা জিনহির স্বামী। চা জিনহির প্রথম স্বামী একটি দুর্ঘটনায় মারা যান। শো ইলোডো সুযোগ বুঝে তার অনুগ্রহ লাভ করেন এবং দরিদ্র যুবক থেকে ধনী পরিবারের জামাই হয়ে যান। গ্রুপের জন্য অনেক অপকর্মের দায়ভার নিয়ে তিনি কারাগারেও গিয়েছিলেন। অপমান সহ্য করে তিনি কেবল একদিন মাথা উঁচু করে দাঁড়ানোর অপেক্ষায় ছিলেন। এই শুনানিতে শো ইলোডো যদিও শো ডংজুর সাহায্যেই রক্ষা পেয়েছিল, তবুও তিনি শো ডংজুর প্রতি শত্রুভাবাপন্ন ছিল। এর দুটি কারণ ছিল। প্রথমত, ঘটনা ঘটার পর থেকে শেষ পর্যন্ত শো ডংজু তার সাথে একটি কথাও বলেননি। দ্বিতীয়ত, শো ডংজু চেয়ারম্যানের খুব প্রিয়পাত্র ছিল। চেয়ারম্যান এই অপকর্মের দায়ভার নেওয়ার জন্য তাকে এক বোতল শ্যাম্পেন উপহার দিয়েছিল। যখন তিনি শ্যাম্পেন নিয়ে চেয়ারম্যানের সাথে পান করতে চেয়েছিলেন, তখন তিনি বুঝতে পারেন যে শো ডংজু চেয়ারম্যানের অফিসের সিন্দুকের পাসওয়ার্ড জানেন। ভেতরে আসলে ভর্তি ছিল দেশি মদ। একজন জামাই হয়েও তিনি চেয়ারম্যানের পছন্দ সম্পর্কে একজন বহিরাগতের চেয়েও কম জানেন। চেয়ারম্যান যত বেশি শো ডংজুকে পছন্দ করতেন এবং তার উপর নির্ভর করতেন, শো ইল ডো তত বেশি চেয়ারম্যানের এই উপদেষ্টাকে অপছন্দ করতেন। চা কিয়াংচিয়ানের স্ত্রী মারা গেছেন। তার স্ত্রী তার দুটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কোনো পুত্র সন্তান না থাকায় চারদিক থেকে অসৎ উদ্দেশ্য নিয়ে লোকেরা তার কাছে ঘেঁষছে। শো ইলডো অপ্রত্যাশিতভাবে বুঝতে পারেন যে শো ডংজু এবং তার মেয়ে লিউ ইংনাম একসাথে থাকেন। একজনের পদবি লিউ এবং অন্যজনের পদবি শো। তারা কিভাবে বাবা মেয়ে হতে পারে? লিউ ইংনাম আসলে শো ইলডোর নিজের মেয়ে নন, বরং তার স্ত্রী চা জিনসি তার প্রাক্তন প্রেমিকের সাথে থাকার সময় তার জন্ম দিয়েছিলেন। শো ইলোডো নিজেই একজন দরিদ্র যুবক ছিলেন, যিনি ধনী মহিলাকে পটানোর মাধ্যমেই আজকের অবস্থানে এসেছেন, এবং মনে হচ্ছে শো ডংজুও সেই পথেই হাঁটছে। তার উপর শো ডংজু চেয়ারম্যানের খুব পছন্দের। যদি শো ডংজু তার জামাই হন তবে তো কথাই নেই। তাই শো ইলোডো একটি ভালো পরিকল্পনা করেন। তিনি লিউ ইংনামের জন্য লিয়ান ঝাংশিয়ানের ভাইপো লিয়ান শিচুলের সাথে একটি রাজনৈতিক এবং বাণিজ্যিক বিবাহের ব্যবস্থা করেন। লিয়ান ঝাংশিয়ানের সাথে এই সম্পর্কের সূত্র ধরে তিনি ভবিষ্যতে তার শ্বশুরমশাইয়ের বাণিজ্যিক সাম্রাজ্যে দখলের জন্য ভিত্তি স্থাপন করতে চান। বিবাহের বিষয়টি পাকা হওয়ার পর শো ইলোডো শো ডংজু এবং লিউ ইংনামের একসাথে থাকার খবর ছড়িয়ে দেন। বিষয়টি জানার পর লিয়ান ঝাংশিয়ানেরও নিজস্ব পরিকল্পনা ছিল দোসান গ্রুপ যাতে তাকে অর্থ পাচারে সাহায্য করে
তার জন্য তাদের আত্মীয়তার সম্পর্ক স্থাপন করার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। তাই লিয়ান ঝাংশিয়ান দোসান গ্রুপের চেয়ারম্যান চা কিয়াংচিয়ানের সাথে দেখা করেন এবং সরাসরি তাদের একসাথে থাকার বিষয়টি তিনি না জানার ভান করবেন বলে জানান। ব্যবসায়িক প্রতিভা না থাকায় শুধুমাত্র দোসান কেমিক্যাল পরিচালনা করাই তার জন্য যথেষ্ট কঠিন ছিল। এখন দোসান কেমিক্যাল লিউক্সিং কেমিক্যালকে অধিগ্রহণ করতে চলেছে, কোম্পানি প্রসারিত হতে চলেছে। এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তিনি শো ডংজুকে গুরুত্বপূর্ণ পদে বসাতে বাধ্য হন এবং প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে তিনি চেয়ারম্যান হলে শো ডংজুকে অঢেল ধনসম্পদ দেবেন। তবে শেষ পর্যন্ত শো ডংজু চেয়ারম্যানের সেক্রেটারির সাথে হাত মেলান। তিনি ভালো করেই জানেন যে চেয়ারম্যানের কোনো ছেলে নেই এবং তার 2 মেয়েও এই গুরুভার বহনের যোগ্য নয়। তিনি অনুমান করেন যে চেয়ারম্যান অবশ্যই ডালি গ্রুপের দায়িত্ব কোনো বহিরাগতের হাতে তুলে দেবে এবং এটাই তার লক্ষ্য। চেয়ারম্যানের সেক্রেটারি সুযোগ তৈরি করে শো ডংজুকে কোম্পানির অন্য একটি মেয়ের প্রতি আকৃষ্ট করাতে চান। তিনি মনে করেন যে তিনি সত্যিকারের ভালোবাসার সন্ধানের পাশাপাশি কর্মজীবনেও সাফল্য অর্জন করতে সক্ষম। তাই তিনি চেয়ারম্যানের সেক্রেটারির প্রস্তাব প্রত্যাখ্যান করে। কিন্তু তিনি জানেন না যে তিনি যে মেয়েটিকে পছন্দ করেন সে আসলে চেয়ারম্যানের নাতনি। ঠিক সেই রাতে যখন তিনি লিউ ইংনামকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিতে যাচ্ছিল, তখন অপ্রত্যাশিতভাবে তিনি বুঝতে পারেন যে তিনি একটি হাসির পাত্রে পরিণত হয়েছে। চেয়ারম্যান বিশেষভাবে তার নাতনির বিবাহের আয়োজনের দায়িত্ব তাকে দিয়েছে। অনুষ্ঠানটি তিনি সম্পন্ন করলেন, তবে যা তিনি আশা করেননি তা হল চেয়ারম্যানের নাতনির পাত্র ছিলেন তার সেই সহপাঠী যার সাথে তার হাই স্কুল জীবন থেকেই বনিবনা ছিল না। এই ভাবনাতেই তিনি যথেষ্ট হতাশ হয়ে পড়েন। কিন্তু এর চেয়েও বেশি হতাশাজনক ঘটনা অপেক্ষা করছিল। যখন কনে এলেন তখন তিনি জানতে পারলেন চেয়ারম্যানের নাতনি আসলে তার সাথে বসবাসকারী লিউ ইংনাম। আর এই মুহূর্তে লিউ ইংনামের নিজস্ব কিছু বিবেচনা ছিল। প্রথমত, তিনি মনে করতেন তার জন্মদাতা পিতার মৃত্যুর সাথে তার সৎ বাবা শো ইলডোর কোনো না কোনো সম্পর্ক আছে। দ্বিতীয়ত, যদি তিনি এই বিয়েতে রাজি হন তবে চেয়ারম্যান তাকে গ্রুপের কিছু শেয়ার দেবে। ক্ষমতা হাতে পেলেই তিনি সত্য উদ্ঘাটন করতে পারবে। তাই ভালোবাসা এবং সত্যের মধ্যে তিনি দ্বিতীয়টিকেই বেছে নেন। আর শো ডংজু যদি মাথা ঘামিয়ে কারণ বের করার চেষ্টা করুন না কেন, তিনি লিউ ইংনামের সিদ্ধান্তকে সম্মান জানানোর সিদ্ধান্ত নেন। আগে ব্যবসা, কে জানতো বিয়ের পর সবকিছু বদলে যাবে। চেয়ারম্যানের অফিসে রাখা মদের সিন্দুক এবং কালো টাকা রাখার গোপন সিন্দুকের পাসওয়ার্ড পরিবর্তন করা হয়। প্রথমে তিনি ভেবেছিলেন জান হয়তো তাদের একসাথে থাকার বিষয়টি জানেন না, কিন্তু চোখের সামনে যা ঘটছে তাতে তিনি ভাবতে বাধ্য হন যে চেয়ারম্যান হয়তো ইতিমধ্যেই সব জানে। তাই তিনি খোলামেলাভাবে তাদের একসাথে থাকার বিষয়টি স্বীকার করে এবং এটাও স্বীকার করেন যে প্রথমে তিনি চেয়ারম্যানের নাতনির কাছে ঘেঁষে ক্ষমতা অর্জনের কথা ভেবেছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতা এবং ভালোবাসার মধ্যে তিনি দ্বিতীয়টিকেই বেছে নিয়েছে। এবং তিনি অনুষ্ঠানেই প্রথম জানতে পারেন যে ইংনাম চেয়ারম্যানের নাতনি। একই সাথে শো ডংজু কৌতূহলী ছিল যে চেয়ারম্যান যখন তাদের দুজনের সম্পর্কের কথা জানে তখন কেন তিনি তাকে বিয়ের আয়োজন করতে বলেছিল। চেয়ারম্যান কিছু না বলে লিয়ান ঝাংশিয়ান পূর্বে যে প্রস্তাব দিয়েছিল তা তুলে ধরেন। এরপর শো ডংজু নিজেই পদত্যাগ করার প্রস্তাব দেন। তবে যা তিনি আশা করেননি তা হল চা কিয়াংচিয়ান তাকে বরখাস্ত করতে চাননি, বরং তাকে একটি রুটির দোকানে নিয়ে যান। এখানে শো ডংজু অপ্রত্যাশিতভাবে একটি আশ্চর্যজনক গোপন কথা জানতে পারে। এই কফি শপের মালিক ডি রং শো আগে একজন অনলাইন ব্রডকাস্টার ছিল এবং তার সন্তান ডি সিওনিও ছিলেন একজন ইনভিট্রো ফার্টিলাইজেশন বেবি, অর্থাৎ চা কিয়াংচিয়ান চেয়ারম্যানের অবৈধ সন্তান। চা কিয়াংচিয়ান চেয়ারম্যান শো ডংজুকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন, তা হল ভবিষ্যতে যাই ঘটুক না কেন তাকে অবশ্যই ডি সিওনিওকে গ্রুপের দায়িত্ব নিতে সাহায্য করতে হবে। শো ইলডোর একটি আদরের ছেলে ছিল, শো ওয়েলিউন, যার সাথে শো ডংজুর খুব ভালো সম্পর্ক ছিল। সে তাকে বড় ভাই বলে ডাকত। শো ইলডো অপ্রত্যাশিতভাবে শো ওয়েলিউনের মুখ থেকে শো ডংজু এবং লিউ ইংনামের একসাথে থাকার কথা জানতে পারে। তিনি কৌতূহলী হন যে সে কিভাবে এই কথা জানতে পারল। শো ওয়েলিউন মনে করে যে তার বোন এখন অন্য একজনকে বিয়ে করেছে, তাই এখন এই বিষয়ে কথা বলার আর কোনো মানে নেই। এরপর শো ইলডো জানতে পারে যে তার শ্বশুর শো ডংজুকে বরখাস্ত করেনি এবং তাকে একটি রুটির দোকানে নিয়ে গেছে। তিনি জানেন যে রুটির দোকানে তার শ্বশুরের অবৈধ সন্তান রয়েছে। তিনি অনুভব করেন যে তার অবস্থান আবারও হুমকির মুখে। চেয়ারম্যানের ইঙ্গিতে শো ডংজু লিয়ান ঝাংশিয়ানের জন্য উপহার নিয়ে আসেন। লিয়ান ঝাংশিয়ান শো ডংজুর উদ্দেশ্য পরীক্ষা করে। শো ডংজু ভান করেন যেন কিছুই জানে না এবং ব্যাক যা করেন যে সম্ভবত চেয়ারম্যান চান তিনি যেন তার নাতনির প্রতিশোধ হন। লিয়ান ঝাংশিয়ান সরাসরি বলে, এটা কি চা কিয়াংচিয়ান আমাকে তোমার বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলছেন না? শো ডংজু জানেন যে লিয়ান ঝাংশিয়ানকে চোটানো তার সাধ্যের বাইরে, তবুও তিনি বলেন যে তিনি কিছুই জানে না। তাছাড়া তিনি দোসান গুপ ছাড়তে পারবে না এবং শিক্ষকের তার জন্য উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। লিয়ান ঝাংশিয়ান মনে করে যে শো ডংজু এখনও দোসানে রয়েছে। এটি ঠিক তেমনই যেন তার নিজের ভাইপো এবং ভাইপোর স্ত্রীর ঘরের উষ্ণ বিছানা অন্য কেউ দখল করে নিয়েছে। শো ডংজু আর সহ্য করতে না পেরে পাল্টা জবাব দেন, আপনি তো সেই লিউ ইংনামকে আপনার ভাইপোর স্ত্রী হিসেবে বেছে নিয়েছেন যিনি আগে আমার সাথে থাকতেন, যার অর্থ হলো আপনার অস্বস্তি আপনার নিজের তৈরি করা। পরের দিন চেয়ারম্যান চা কিয়াংচিয়ান পরিচালনা পর্ষদের সদস্যদের মতামতের ভিত্তিতে শো ইলডোর ভাবমূর্তি খারাপ থাকার কারণে তাকে ভাইস চেয়ারম্যান পদে নিযোগে বাধা দেন। শো ইলডো
ইলডো অবশেষে বুঝতে পারেন এর আগে শো ডংজু যা বলেছিলেন যে চেয়ারম্যান তাকে ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ করতে চান এবং তাকে 10 দিনের মধ্যে বিভিন্ন সাবসিডিয়ারি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করতে হবে আসলে তা ছিল তার খারাপ ভাবমূর্তি সংগ্রহের উদ্দেশ্যে। শো ইলডো মনে মনে খুব ক্ষুব্ধ হন কিন্তু শ্বশুরমশাইয়ের পরামর্শ মেনে নিতে বাধ্য হন যে তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। একই সাথে তিনি এই পদে নির্বাচিত না হওয়ার বিষয়টি এবং শো ডংজুকে প্রকল্পের দায়িত্ব দেওয়ার বিষয়টি তার আত্মীয় লিয়ান ঝাংশিয়ানকে জানান। পরপর দুবার ধাক্কা খেয়ে লিয়ান ঝাংশিয়ান শো ডংজুকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। তিনি তার অধীনস্থদের শো ডংজুকে প্রকল্পের টিম লিডারের বাড়িতে গিয়ে হস্তান্তরের নথি আনতে বলেন এবং গোপনে সেখানে খুনিদের অ্যাম্বুশ করেন। শো ডংজু প্রায় মরতে বসেছিলেন, ভাগ্যক্রমে নায়কের ভাগ্য তাকে বাঁচিয়ে তোলে এবং তিনি খুনিদের পাল্টা আক্রমণ করে মারেন। যখন তিনি খুনির পকেট থেকে ফোনটি বের করেন তখন তিনি আতঙ্কিত হয়ে দেখেন যে আসলে লিয়ান ঝাংশিয়ান তাকে মারার নির্দেশ দিয়েছিলেন। এই ধরনের লোকের সাথে মোকাবিলা করা নিশ্চিত মৃত্যুর সমান, কারণ যে ব্যক্তি নিজের ভাইপোকেও হাতের পুতুল বানাতে পারে সে তার মৃত্যুতে কি পাত্তা দেবে? যদি তাকে বাঁচতে হয় তবে তার হাতে কিছু দরকষাকষির ক্ষমতা থাকতে হবে। তাই তিনি তার শিক্ষকের পাঠানো সেই সহপাঠীকে ফেরত পাঠান যে তাকে মারতে এসেছিল, নিজেই ফাঁদে পা দিয়ে শত্রুকে দুর্বল করে দেন। লিয়ান ঝাংশিয়ানের উত্তর প্রত্যাশিতই ছিল, যদি আমি এখন তোমাকে ছেড়ে দিই তবে আমি প্রথমে তোমাকে মারার জন্য খুনি পাঠাতাম না। শো ডংজুর পরবর্তী উত্তর গল্পটিকে এক নতুন মোড় দেয়। তিনি বলেন যে তিনি গোপনে কিছু গোপন তহবিল সরিয়ে নিয়েছেন, খুব বেশি নয়, মাত্র 390 বিলিয়নের বেশি। যদি শিক্ষক তাকে ক্ষমা করে দেন তবে তিনি এই অর্থ 3 দফায় শিক্ষককে ফেরত দেবেন। তবে আসলে তিনি সেই গোপন তহবিল সরাননি, বরং এক বাটি বরফ জল চেয়ে নিয়ে ঘটনাস্থলেই অ্যাকাউন্টে 20 বিলিয়ন ট্রান্সফার করেন। তবে এই সময়ের মধ্যে তিনি তার ফোনে একটি বেহালা বিক্রির ওয়েবপেজ খোলেন। এই ওয়েবপেজের পণ্য আসলে একটি হ্যাকিং ভাইরাস ছিল। তিনি তার প্রাক্তন সহপাঠীর দিকে সরাসরি তাকিয়ে থাকেন, তার দৃষ্টি আকর্ষণ করার পর নির্বে ইনস্টল বোতাম টিপুন এবং তারপর পকেট থেকে কিছু বের করার ভান করেন। তার সহপাঠী স্বাভাবিকভাবেই তার অদ্ভুত আচরণে আকৃষ্ট হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ফলস্বরূপ তার হাতে ছিল সেই হেডফোনটি যা তাকে মারার জন্য পাঠানো হয়েছিল এবং যা কাজ করছিল না। এই কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি সকলের চোখের সামনে কম্পিউটারে ভাইরাসটি প্রবেশ করাতে সফল হন। ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই শো ডংজু উঠোনে লিউ ইংনামকে দেখতে পান। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা তিনি কোনো কথা না বলে ছুটে যান এবং তার সামনে থাকা তার ভালোবাসার মেয়েটিকে জোর করে চুম্বন করেন। যদিও লিউ ইংনাম অন্য একজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু শো ডংজুকে আহত অবস্থায় দেখে তিনি তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে পড়েন। তবে কথা বলার আগেই শো ডংজু তার মুখ বন্ধ করে দেন। এই মুহূর্তে দুজনেই বুঝতে পারেন তাদের হৃদয়ে একে অপরের গুরুত্ব কতখানি। ঠিক তখনই লিয়ান শিচুল সেখান দিয়ে যাচ্ছিলেন। ভাগ্যক্রমে তিনি কিছুই দেখতে পাননি। ইংনামকে একা অন্ধকারে বিষণ্ণভাবে বসে থাকতে দেখে তিনি ভেবেছিলেন ইংনাম হেতু অসাবধানে পড়ে গিয়েছিল। স্বামী হিসেবে তিনি সাবধানে তাকে সান্ত্বনা দিতে যান, কিন্তু ইংনাম তাকে তৎক্ষণাৎ বাধা দেন। স্বামী স্ত্রী হলেও তাদের মধ্যে যেন একটি বিশাল পর্বত দাঁড়িয়েছিল। ডংজু তার নিজের আন্ডারগ্রাউন্ড গ্যারেজে ফিরেই খবরটিতে লিউ টিমের লিডারের মৃত্যুর খবর দেখতে পান। স্পষ্টতই এটি একটি হত্যাকাণ্ড, কিন্তু এটিকে হালকাভাবে আত্মহত্যা হিসেবে দেখানো হয়েছে। যদিও এটি তার প্রত্যাশিতই ছিল, তবুও এটি কিছুটা হতাশাজনক। গাড়ি থেকে নামার সাথে সাথেই তিনি গাড়ির নিচে একটি ট্র্যাকিং ডিভাইস দেখতে পান। তিনি জানেন যে দ্রুত পদক্ষেপ না নিলে তিনিই হবেন পরবর্তী শিকার। তাই তিনি তার ঘরের অডিও ভিডিও সরঞ্জাম চালু করে মিন তাইকুইনকে ফোন করেন। মিন তাইকুইন দ্বিশত বেহালা বিক্রি করেন, একজন সৎ ব্যবসায়ী, কিন্তু গোপনে তিনি একজন শীর্ষ হ্যাকার। ডংজু ট্র্যাকিং ডিভাইসটি পাশের অগ্নি নির্বাপক সরণ জামের উপর রাখেন। সফলভাবে চোখ এড়িয়ে মিন তাইকুইনের সাথে দেখা করেন এবং শিক্ষক লিয়ানের গোপন তহবিল হ্যাক করার তার পরিকল্পনার কথা জানান এবং তার হাতের সম্পত্তি বন্ধক রেখে মিন তাইকুইনের কাছে দ্বিতীয় কিস্তির ঘাটতি পূরণের জন্য 7 বিলিয়ন ধার চান। তিনি মিন তাইকুইনের কাছে 2টি বেনামি ফোনও চান। এরপর তিনি তার একটি ব্যবহার করে শিক্ষককে ফোন করেন এবং দ্বিতীয় কিস্তি যথাসময়ে পৌঁছেছে কিনা তা নিশ্চিত করতে বলেন। এই সময়ে লিয়ান ঝাংশিয়ান জানেন না যে তিনি ফাঁদে পড়েছেন। সুইস ব্যাংকের পাসওয়ার্ড শো ডংজু সহজেই পেয়ে যান। কাজটি সম্পন্ন করার পর তিনি চেয়ারম্যানের অবৈধ সন্তানের সাথে দেখা করেন এবং ডি রংশুকে বলেন যে চেয়ারম্যান চান তাদের সন্তান ভবিষ্যতে পুরো গ্রুপের দায়িত্ব নিক। তিনি উপযুক্ত সুযোগ খুঁজে তার পরিচয় পুনরুদ্ধার করতে সাহায্য করবেন। এরপর তিনি চেয়ারম্যানের সাথে দেখা করেন এবং ডি রংশুর সাথে তার ঘনিষ্ঠ ছবি চেয়ারম্যানের হাতে তুলে দেন। চেয়ারম্যান চাকিয়াংচিয়ান ডংজুর কাজের পদ্ধতিতে খুবই সন্তুষ্ট হন। কেবল ডি রংশুর সাথে ঘনিষ্ঠ হলেই ভবিষ্যতে ডি রংশু তার কথা শুনবে। এরপর চেয়ারম্যান ডংজুকে রাতের খাবারের জন্য থাকতে বলেন। ওঠার সময় তিনি ডংজুকে লিউ টিমের লিডারের খবর দেখেছেন কিনা এবং তার সাথে অন্য কিছু বলার আছে কিনা জিজ্ঞাসা করেন। ডংজু কিছুক্ষণ দ্বিধা করে বলেন না। চেয়ারম্যান তার গলার আঘাত দেখে বুঝতে পারেন ডংজু মিথ্যা বলছেন, কিন্তু যেহেতু ডংজু তার সাহায্য চান না তাই তার অযথা চিন্তা করার দরকার নেই। তিনি রওনা হতে যাচ্ছিলেন, তখনই ডংজু তাকে থামান। ডংজু 1 বছরের দীর্ঘ ছুটি চান। চেয়ারম্যান রাজি হন। লিভিং রুমে আসা মাত্রই লিউ ইংনাম হঠাৎ বাড়ি ফিরে আসেন। তার চোখ দুটি মারধরের কারণে কালশিটে পড়ে গিয়েছিল। দেখেই বোঝা যাচ্ছিল তার স্বামী তাকে মারধর করেছে। পুরো পরিবার ক্ষুব্ধ। ডংজুর চোখে সহানুভূতি থাকলেও তিনি
কেবল অসহায়ভাবে তাকিয়ে থাকেন। ছোট খালা যখন ছেলেটির পা ভেঙে দেওয়ার জন্য চিৎকার করছেন, তখন লিয়ান শিচুল নিজেই দরজায় এসে দাঁড়ান। তবে তিনি এক ঘুষি এবং একটি ক্রাচের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসেছিলেন। চোখের সামনে এই দৃশ্য দেখে সবাই সঙ্গেই বুঝে যায় এবং ইংনামের উপর দোষ চাপাতে শুরু করে যে সে বেশি বাড়াবাড়ি করেছে। লিয়ান শিচুল ইংনামকে তার সাথে ফিরে এসে ভালোভাবে কথা বলতে বলেন, কিন্তু ইংনাম কিছুতেই রাজি হন না। টানাটানির সময় ইংনামের ব্রেসলেটটি ছিঁড়ে মেঝেতে পড়ে যায়। তার কবজিতে খোদাই করা শুধু শো ডংজুকে ভালোবাসি লেখা ট্যাটুটি বেরিয়ে আসে। তিনি দ্রুত তার হাতার সাহায্যে সেটি ঢেকে ফেলেন এবং ধীরে ধীরে দূরে দাঁড়িয়ে থাকা ডংজুর দিকে তাকান। দুজনেই একে অপরের বেদনা বুঝতে পারেন, কিন্তু অসহায়ভাবে দাঁড়িয়ে থাকেন। লিয়ান শিচুল পিছনে ফিরে তাকিয়ে শো ডংজুর কবজিতেও একই রকম ট্যাটু দেখেছিলেন। তার হৃদয় ভেঙে যায়। এই মুহূর্তে লিউ ইংনামের চোখে চুলের প্রতি কিছুটা অনুশোচনা দেখা যায়। এরপর চেয়ারম্যান ইংনামকে অফিসে ডেকে পাঠান এবং ঘটনার বিস্তারিত জানার পর শিচুলকে প্রথমে ফিরে যেতে বলেন। তিনি নিজেই এর সমাধান করবেন। লিয়ান শিচুল চলে যাওয়ার সাথে সাথেই লিউ ইংনামের ঘরের আলো জ্বলে ওঠে। ডংজু গোপনে বারান্দায় উঠে যান এবং ইংনাম কাছে আসা মাত্রই তাকে টেনে ধরেন। তিনি কিছুই বলেননি, কেবল ব্যথাতুরভাবে ইংনামের চোখের কালশিটেতে হাত বুলিয়ে দেন এবং তারপর তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরেন। কে জানে ঠিক তখনই বাইরে শো ইলডোর কণ্ঠস্বর শোনা যায়। ডংজু দ্রুত তার বুক থেকে আরেকটি বেনামি ফোন বের করে ইংনামকে বলেন যে তিনি তাকে ফোন করবেন। শো ইলডো ঘরে ঢোকার সাথে সাথেই ইংনামকে বারান্দা থেকে আসতে দেখেন। তার হাতে একটি ফোন ছিল। তার চোখ পাশের কফি টেবিলের অন্য ফোনটির দিকে যায়। তিনি দ্রুত বিষয়টি বুঝতে পারেন। লিউ ইংনাম স্পষ্ট করে বলেন যে বিয়ের আগে শো ডংজুর সাথে তার সম্পর্কের কথা তিনি লিয়ান শিচুলকে বলেছিলেন, তাই তাদের মধ্যে হাতাহাতি এবং ঝগড়া হয়েছিল। শো ইলডো ইংনামকে তার বাবার বাড়িতে ফিরে যেতে উৎসাহিত করার জন্য জিজ্ঞাসা করেন যে তার কি মনে আছে। ছোটবেলায় তিনি কিছুতেই তার সৎ বাবা শো ইলডোকে তার বাবার অফিসে ঢুকতে দিতেন না। তিনি ইংনামকে অস্পষ্টভাবে বলেন যে লিয়ান শিচুলের ক্ষেত্রেও একই রকম, এবং তিনি আরও বলেন যে তার বাবা বেঁচে থাকলে তিনি কখনোই চাইতেন না তার মেয়ে বিবাহ বিচ্ছেদ করুক। ইংনাম তৎক্ষণাৎ উত্তর দেন যে তিনি বিশ্বাস করেন তার বাবা বেঁচে থাকলে অবশ্যই চাইতেন তার মেয়ে সুখী হোক, এবং সরাসরি বলেন যে তিনি এই বিয়েতে রাজি হয়েছেন কারণ তার দাদু তাকে গ্রুপের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার একমাত্র উদ্দেশ্য ছিল তার সৎ বাবা শো ইলডোর বিরুদ্ধে দাঁড়ানোর মতো যথেষ্ট ক্ষমতা অর্জন করা। একই সাথে তিনি স্পষ্ট করে বলেন যে তিনি শো ডংজুর সাথে তার সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। এই সময় শো ইলডো আরও কয়েকটি গোয়েন্দা পাঠানো ছবি পান, যাতে দেখা যায় শো ডংজু চেয়ারম্যানের অবৈধ সন্তানের সাথে খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা করছেন। দুটি ঘটনা একসাথে হওয়ায় শো ইলডোর মনে হত্যার চিন্তা আসে। ডংজু বাড়ি ফিরে পূর্বে প্রতিশ্রুতি দেওয়া অবশিষ্ট 300 বিলিয়ন গোপন অ্যাকাউন্টে জমা করেন এবং লিয়ান ঝাংশিয়ানের সাথে একে অপরের দীর্ঘ জীবন কামনা করে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি গোপন অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করেন এবং মনে মনে কিছুটা স্বস্তি পান। এখন থেকে লিয়ান ঝাংশিয়ান যদি তাকে আঘাত করার সাহস করেন, তবে তার হাতে লিয়ান ঝাংশিয়ানের সমস্ত সম্পদ থাকবে। এই সমস্ত ঘটনার পর ডংজু অবশেষে বুঝতে পারেন যে তিনি আসলে কি পেতে চান। তিনি সমুদ্রে একটি বিলাসবহুল ইয়েট কেনেন এবং গোপন ফোন ব্যবহার করে ইংনামকে ফোন করে তার সাথে একান্তে সময় কাটাতে চান। ইংনাম পূর্বনির্ধারিত স্থানে উপসাগরে আসেন। ট্যাক্সি থেকে ডংজুর ছায়ামূর্তি দেখে তিনি ডংজুকে বলেন, আমি আসব না। তারপর ফোন কেটে দেন। তারপর অধৈর্য হয়ে ফোনটি ধরেন এবং একটি চমক দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেন। কে জানে দরজা খোলার সাথে সাথেই চেয়ারম্যানের পাঠানো লোকেরা তাকে বাধা দেয় এবং জোর করে ফিরিয়ে নিয়ে যায়। গাড়ির ফোনটি আবার বেজে ওঠে। ইংনাম ক্রমাগত গাড়ির কাচ চাপড়াতে থাকেন। গাড়িটি ডংজুর পিছন থেকে দ্রুত গতিতে চলে যায় এবং যে ড্রাইভারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল সে এক বান্ডিল টাকা পেয়ে চুপ থাকে। ডংজু একা ইয়েটে ফিরে যান, একটি সুদর্শন স্যুট পরেন এবং বেহালা বাজাতে বাজাতে ফোনে ভালোবাসার স্বীকারোক্তি রেকর্ড করেন। তিনি অসংখ্যবার এই দৃশ্যের স্বপ্ন দেখেছেন, কিন্তু তিনি জানেন না যে এই মুহূর্তে ইংনাম কিছুই দেখতে পাচ্ছেন না। সে তখনও বোকার মতো তার বুক থেকে সেই রাতে লিয়ান শিচুল ছিঁড়ে ফেলা ব্রেসলেটটি বের করে এবং বলে যে তিনি এটি কেনার দোকানে নিয়ে গিয়েছিলেন এবং এখন এটি সম্পূর্ণ মেরামত করা হয়েছে। এরপর একটি উজ্জ্বল আলোয় তার চোখ ধাঁধিয়ে যায়। যখন তিনি স্পষ্ট দেখতে পান, তখন তিনি আবিষ্কার করেন যে তার সামনে একটি বন্দুক তাক করা। এই মুহূর্তে প্রতিক্রিয়া জানানোর আর সময় ছিল না। কেবল একটি গুলির শব্দ শোনা যায় এবং তার হাতের মধ্যে গ্লাসটি ডেকে ভেঙে পড়ে। তার বুক থেকে ক্রমাগত রক্ত ঝরতে থাকে। জীবন বাঁচাতে তিনি দ্রুত সমুদ্রে ঝাঁপ দেন, তবে তারা তাকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছাই দেখায়নি। ক্রমাগত তার দিকে গুলি চালাতে থাকে। তিনি বুঝতে পারেননি। তখন তিনি জ্ঞান হারিয়ে সমুদ্রে ডুবে যান। আর যিনি তাকে হত্যা করেছিলেন তিনি ছিলেন শো ইলোডো। তার হাতের সেই পিস্তলটি শিক্ষক লিয়ান ঝাংশিয়ানের দেওয়া। লিয়ান ঝাংশিয়ান এই অভিযানে খুবই সন্তুষ্ট ছিলেন এবং তার অধীনস্থদের গোপন তহবিল থেকে কিছু অর্থ বের করে শো ইলডোকে হাতখরচ হিসেবে দেওয়ার নির্দেশ দেন। তবে তিনি ভাবেননি যে এই মুহূর্তে গোপন তহবিলের সমস্ত অর্থ আর তার নিয়ন্ত্রণে নেই। যখন তার অধীনস্থরা তাকে জানায় যে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করানো হয়েছে এবং অ্যাকাউন্টের পাসওয়ার্ডও শো ডংজু পরিবর্তন করে দিয়েছেন, তখন লিয়ান ঝাংশিয়ান সঙ্গে সঙ্গে তার কথা অস্বীকার করেন এবং বলেন যে শো ডংজুকে প্রথমে শো ইলডোই এনেছিলেন, তাই এই বিষয়ে শো ইলডোর তাকে একটি ব্যাখ্যা দেওয়া উচিত। এরপর তিনি তার অধীনস্থ
ভূতগ্রস্তদের সেই গোপনে তোলা ভিডিওটি আনতে বলেন, যেখানে শো ইলডোকে শো ডোংজুকে গুলি করে হত্যার পুরো প্রক্রিয়া স্পষ্টভাবে দেখা যায়। তিনি তাকে হুমকি দেন যে কোনো সমাধান না বের করতে পারলে তাকে এই ঘর থেকে বের হতে দেওয়া হবে না। দৃশ্য পরিবর্তিত হয়, শো ডোংজু অলৌকিকভাবে বেঁচে যান এবং তীরে এক জেলে তাকে খুঁজে পান। তবে জেলে সুযোগ বুঝে তার ঘড়িটি কেড়ে নেয় এবং তাকে আবার সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভীতু জেলে বাড়িতে বসে তার নিরূপ দর্শকের ভূমিকার জন্য প্রার্থনা করে, আশা করে ডোংজুর আত্মা যেন তাকে না জ্বালায়। কে জানে কথা শেষ না হতেই দরজা খুলে যায়। ভয়ে সে চিৎকার করে ওঠে। জেলে তাড়াহুড়ো করে ঘড়িটি ফেরত দেয় এবং বলে যে সে ভেবেছিল ডোংজু সত্যিই মারা গেছে, তাই সে সেটি নিয়েছিল। কিন্তু কথা শেষ না হতেই দেখা যায় ডোংজু তার সামনে পড়ে গেছেন। শো ইলডো যখন কোণঠাসা হয়ে পড়েন এবং ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতাও তার থাকে না, তখন তিনি শিক্ষক লিয়ানকে বলেন যে তিনি তার শ্বশুরের একটি গোপন ভল্টের কথা জানেন। সেখানকার অর্থ শিক্ষক লিয়ানকে সাময়িকভাবে সাহায্য করতে পারে, তবে এটি সমস্যার সমাধান নয়। তাই লিয়ান ঝাংশিয়ান তাকে একটি বুদ্ধি দেন। তিনি চান শো ইলডো তার শ্বশুরের দোসান এনার্জিকে দেউলিয়া করে দিক। একবার দোসান এনার্জি আদালতের মাধ্যমে নিলাম হলে শো ইলডো কেবল 2 ট্রিলিয়ন কোরিয়ান ওনের দেনাই পরিশোধ করতে পারবেন না, বরং অতিরিক্ত কমপক্ষে 1 ট্রিলিয়ন কোরিয়ান ওন লাভ করবেন। শো ইলডো গোপনে চেয়ারম্যানের স্টাডি রুমে ভল্টের পাশো আর চুরি করতে গেলে বই নিতে আসা চেয়ারম্যানের সেক্রেটারি বিষয়টি বুঝতে পারেন, তবে সেক্রেটারি সঙ্গে সঙ্গে কিছু না বলে ভান করে স্টাডি রুম ত্যাগ করেন। এরপর শো ইলডো গোপনে গোপন কক্ষে প্রবেশ করেন, তবে তিনি ছবিতে দেখানো পাসওয়ার্ড পরপর দুবার প্রবেশ করালেও থিসর আসে যে পাসওয়ার্ড ভুল। তিনি বুঝতে পারেন যে এবার হয়তো সত্যিই তার মৃত্যু আসন্ন। রাগে তিনি ভল্টের দরজায় আঘাত করতে থাকেন এবং তারপর মাটিতে পড়ে হিস্টিরিয়ার মতো হাসতে থাকেন। প্রার্থনা করেন যেন শো ডোংজু এখনো বেঁচে থাকেন। অন্যদিকে অজ্ঞান শো ডোংজু হঠাৎ চোখ খোলেন। শো ইলডো লিয়ান ঝাংশিয়ান দোসান এনার্জির প্রতি যা আশা করেছিলেন তা চেয়ারম্যানকে জানান এবং যেহেতু তার দক্ষ সহকারী শো ডোংজু আশেপাশে নেই, তাই চেয়ারম্যান অসহজভাবে ভল্টের পাসওয়ার্ড তাকে দেন এবং বলেন সেখান থেকে কিছু অর্থ বের করে প্রথমে লোভী লিয়ান ঝাংশিয়ানকে সামলানোর জন্য। যখন তিনি চেয়ারম্যানের দেওয়া পাসওয়ার্ডটি দেখেন যা তিনি পূর্বে চুরি করেছিলেন, তখন তার মুখ হতাশায় ভরে যায়। তবে তিনি সঙ্গে সঙ্গে এই পাসওয়ার্ডটি ভুল বলতে সাহস পান না, তাই তিনি প্রথমে চলে যান এবং পরের দিন চেয়ারম্যানকে বিষয়টি জানানোর পরিকল্পনা করেন। নাটকীয়ভাবে চেয়ারম্যানের ছোট মেয়ে চাকুখি গভীর রাতে গোপনে স্টাডি রুমে প্রবেশ করেন এবং পারিবারিক ভল্টের পাসওয়ার্ড খুঁজতে থাকেন। তিনি চিহ্ন তৈরি করতে করতে এক এক করে খুঁজতে থাকেন। অনেকক্ষণ খোঁজার পরেও কিছুই না পাওয়ায় তিনি হতাশ হয়ে লাফালাফি করতে থাকেন। অসাবধানে তিনি ডেস্কের উপর রাখা পেন্সিল বাক্সটি ধাক্কা দিয়ে ফেলে দেন এবং অপ্রত্যাশিতভাবে আসল ভল্টের পাসওয়ার্ড খুঁজে পান। চেয়ারম্যান তার সেক্রেটারিকে নির্দেশ দেন যে যেভাবেই হোক ডোংজুকে গ্রুপ থেকে সরিয়ে দিতে হবে। যদি ডোংজুকে চেয়ারম্যানের অবৈধ সন্তান ডি রংশুর কাছে ঘেঁষতে দেওয়া হয়, তবে ভবিষ্যতে তা তাদের সন্তান শো ওয়েলিউনকে হুমকির মুখে ফেলবে। শো ইলডো তার স্ত্রীকে সান্ত্বনা দেন যে এমন কিছু ঘটা সম্ভব নয়। পরের দিন তিনি চেয়ারম্যানকে ভুল পাসওয়ার্ডের বিষয়টি জানান। চেয়ারম্যানের মনে পড়ে যে তিনি পূর্বে ডোংজুর উপর সন্দেহ করেছিলেন যে সে একবার পাসওয়ার্ড পরিবর্তন করেছিল, তবে বেশি বয়স হওয়ায় তিনি কিছুতেই মনে করতে পারছিলেন না সেটি কোথায় রেখেছিলেন। তাই তিনি প্রথমে শো ইলডোকে গোপনে খুঁজতে বলেন, তবে অনেকক্ষণ খোঁজার পরেও কিছুই পাওয়া যায়নি। হঠাৎ তার মনে পড়ে যে পূর্বে ডোংজুর সাথে একা থাকার সময় তিনি পেন্সিলদানিতে পাসওয়ার্ড রেখেছিলেন, কারণ সবচেয়ে বিপজ্জনক স্থানই সবচেয়ে নিরাপদ স্থান। তিনি তৎক্ষণাৎ সেটি দেখতে যান, তবে সেখানেও কিছুই পান না। তাই তিনি শো ইলডোকে প্রথমে লিয়ান ঝাংশিয়ানকে শান্ত রাখার জন্য কিছু ব্যবস্থা নিতে বলেন। শো ইলডো অনুতপ্ত হন যে কেন তিনি নিজে শো ডোংজুকে হত্যা করতে গিয়েছিলেন, তবে এই মুহূর্তে অন্য কোনো উপায় নেই। তাই তিনি নিজের পকেট থেকে অর্থ খরচ করে সোমেক সেপন করেন এবং লিয়ান ঝাংশিয়ানকে মিথ্যা বলেন যে এটি তিনি গোপন ভল থেকে এনেছেন। তবে লিয়ান ঝাংশিয়ান সঙ্গে সঙ্গে তাকে অপমান করেন এবং বলেন যে পূর্বে শো ডোংজু যে উপহারের বাক্স পাঠিয়েছিলেন তাতে ডলার এবং স্বর্ণ ছিল, আর তিনি যা এনেছেন তা হল হামিগুয়া ওয়াটারমেলন ভরা ফলের বাক্স। স্পষ্টতই তিনি এখনও দোসানের মূল কেন্দ্রে প্রবেশ করতে পারেননি। সর্বাত্মকভাবে পরাজিত শো ইলডো শো ডোংজুর উপর আরও বেশি ক্ষুব্ধ হন। শো ডোংজু অলৌকিকভাবে বেঁচে যান এবং একটি অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি গাড়ি দুর্ঘটনায় একটি পাহাড় থেকে পড়ে যান এবং মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এমন একটি শিশুর সাথে দেখা করেন যার মুখ দেখা যায় না এবং একটি মহিলার কণ্ঠস্বর শুনতে পান যে তাকে সেংহিউন বলে ডাকছে। তারপর তিনি হঠাৎ জেগে ওঠেন এবং তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেন। তাই ডোংজু তাকে বাঁচানো দাড়িওয়ালা লোকটিকে বলেন যে তার নাম সেংহিউন এবং দুর্ঘটনার আগে সম্ভবত তার একটি গাড়ি দুর্ঘটনা ঘটেছিল। দাড়িওয়ালা লোকটি বলেন তার কিছু বাধ্যবাধকতা আছে, তাই তিনি তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাতে পারবেন না। তিনি ডোংজুর শরীর থেকে বের করা বুলেটটি দেখিয়ে বলেন যে পুলিশ তদন্ত করলে তার জন্য বড় সমস্যা হতে পারে। তাছাড়া কোরিয়ায় আগ্নেয়াস্ত্র কঠোরভাবে নিয়ন্ত্রিত, তাই তিনি অনুমান করেন ডোংজু নিশ্চয়ই কোনো বড় অন্ধকার শক্তির সাথে শত্রুতা করেছেন। সহজে প্রকাশ পেলে তা আরও বিপজ্জনক হবে। এরপর তিনি ডোংজুকে সেই সমুদ্র সৈকতে নিয়ে যান যেখানে তিনি প্রথম তাকে খুঁজে পেয়েছিলেন। ডোংজুর সেই বিষয়ে কোনো ধারণা ছিল না, তবে ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হয় যা তাকে তীরে ওঠার পরের কিছু স্মৃতি মনে করিয়ে দেয়। ফিরে এসে ডোংজু দেখেন যে তার জলে ভেজা ফোনটি চালু হচ্ছে। দাড়িওয়ালা লোকটি তাকে
সতর্ক করে যে তার উপর নজর রাখতে হবে, কারণ যে তাকে মারতে চেয়েছিল সে এখনও আশেপাশে আছে। তবে শো ডংজু কিছুক্ষণ ভেবে ফোন করেন, তবে ফোনের ওপাশে তখন লিয়ান শিচুল ইংনামকে নিতে এসেছিলেন। ইংনাম জানতে পারেন যে এটি তার দাদুর ব্যবস্থা এবং যদি তিনি শিচুলের সাথে ফিরে না যান তবে তাকে দেওয়া গ্রুপের শেয়ার ফেরত নেওয়া হবে, তাই তিনি তার দাদুর সাথে তর্ক করতে যান। ঠিক তখনই ঘরে একা থাকা শিচুল ঘন্টার আওয়াজ শুনতে পান। শিচুল আবিষ্কার করেন যে তার স্ত্রীর দুটি ফোন রয়েছে। সন্দেহ নিয়ে তিনি ফোন ধরেন, কিন্তু প্রথম কথাতেই শিচুল বুঝতে পারেন যে ওপাশের লোকটি ডংজু, যে তাদের দাম্পত্য সম্পর্ক নষ্ট করতে চাইছে। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। কে জানে ঝগড়া শেষ না হতেই ডংজুর ফোনটি সম্পূর্ণভাবে খারাপ হয়ে যায়। আর লিয়ান শিচুল বুঝতে পারেন যে এই ফোনটি তারা গোপনে যোগাযোগের জন্য ব্যবহার করত। তিনি সরাসরি ফোনটি তার শাশুড়ির হাতে তুলে দেন এবং তাকে গোপনে সেটি ধ্বংস করতে বলেন এবং শো ডংজু তার সামনে শেংহিউন বলে মিথ্যা বলার সাহস দেখানোর জন্য তাকে তিরস্কার করেন। শেংহিউন শব্দটি পাশের চেয়ারম জানের সেক্রেটারি শুনতে পান এবং তিনি অত্যন্ত হতবাক হন। এখানে সম্ভবত নাট্যকার একটি ইঙ্গিত রেখে গেছেন। ডংজু পাশে না থাকায় চেয়ারম্যান যদি মাথা ঘামান না কেন পাসওয়ার্ড মনে করতে পারেন না, তাই তিনি শো ইলডোকে যত তাড়াতাড়ি সম্ভব ডংজুর সাথে যোগাযোগ করে তাকে কাজে ফিরে আসতে বলেন। শো ডংজু দাড়িওয়ালা লোকটির সাথে তিনি একটি ইন্টারনেট ক্যাফেতে যান। সম্প্রতি ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা অনুসন্ধান করে তিনি আসলে কে তা জানার জন্য। যখন কিছুই পাওয়া যায় না তখন মেরামতের দোকান থেকে ফোন আসে, তার ফোনটি মেরামত করা হয়েছে। অন্যদিকে চা জিনহি তার জামাইয়ের দেওয়া গোপন ফোনটি তার স্বামীকে দেন এবং স্বামীকে শো ডংজুকে ভালোভাবে তিরস্কার করতে বলেন। শো ইলডোর বিশ্বাস হতে চায় না যে যাকে তিনি হত্যা করেছেন সে এখনও বেঁচে আছে। তিনি সন্দেহ নিয়ে ফোন করেন, ফলে তিনি একই সাথে হতবাক এবং উত্তেজিত হন। 2 ট্রিলিয়ন ওনের দেনা অবশেষে তাকে একা পরিশোধ করতে হবে না। তিনি দ্রুত খবরটি লিয়ান ঝাংশিয়ানকে জানান। লিয়ান ঝাংশিয়ান আনন্দে আত্মহারা হয়ে যান। তিনি তৎক্ষণাৎ তার অধীনস্থদের শো ডংজুর ফোনের সিগন্যাল ট্র্যাক করতে এবং তাকে অচেতন করে ফিরিয়ে আনার নির্দেশ দেন। মাত্র আধ ঘন্টার মধ্যেই তিনি শো ডংজুর মুখ থেকে পাসওয়ার্ড বের করে ফেলবেন এবং তারপর অলৌকিকভাবে তাকে সরিয়ে দেবেন। শো ইলডো তাড়াহুড়ো করে সমুদ্রে শো ডংজুর সেই ইয়েটে যান এবং জাহাজের অপরাধের চিহ্ন আগে থেকেই নষ্ট করে দেন, ফলে তিনি শো ডংজুকে পাশ দিয়ে যেতে দেখেন। অসাবধানে তিনি সমুদ্রে পড়ে যান। সাঁতার না জানায় তিনি পাগলের মতো সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। শক্তিশালী শো ডংজু দ্রুত সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন এবং তার জীবন বাঁচান। হাসপাতালে শুয়ে থাকা শো ইলডো হতভম্ব হয়ে যান। যাকে তিনি হত্যা করেছিলেন সেই তাকে বাঁচিয়েছে। তিনি বুঝতে পারেন না শো ডংজু আসলে কি নাটক করছেন। আর শো ডংজু ফিরে আসার পর ক্ষতস্থানে জল লাগায় তার প্রবল জ্বর আসে। দাড়িওয়ালা লোকটি যখন ডংজুর ফোন মেরামতের দোকান থেকে আনতে যান তখন দোকান মালিকের কাছ থেকে জানতে পারেন যে কেউ খারাপ উদ্দেশ্যে ডংজুকে খুঁজছে। তিনি তৎক্ষণাৎ বিপদ আঁচ করতে পেরে দ্রুত বাড়ি ফিরে যান। লিয়ান ঝাংশিয়ানের লোকেরা শীঘ্রই সেখানে পৌঁছে যায়, তবে যখন তারা জাল গুটিয়ে আনে তখন দেখে ফাঁকা। ইংজু লক্ষ্য করেন যে ঘরের ভেতরে একটি মিও রয়েছে যা সরাসরি বাড়ির অন্য একটি দরজার সাথে সংযুক্ত। তিনি সঙ্গে সঙ্গে অনুসন্ধানের পরিধি বাড়ানোর নির্দেশ দেন এবং মাটি খুঁড়েও লোকটিকে খুঁজে বের করার নির্দেশ দেন যতক্ষণ না ঘরের ভেতরে কোনো সাড়া না পাওয়া যায়। দাড়িওয়ালা লোকটি খাটের নিচের গোপন কুঠুরি থেকে বেরিয়ে আসেন। আসলে তিনি শুরু থেকেই শো ডংজুকে নিয়ে সেখানে লুকিয়েছিলেন। মেয়েটি দেখানো কেবল তাদের বিভ্রান্ত করার কৌশল ছিল। তিনি ডংজুকে ধরে সেখান থেকে চলে যান। যাওয়ার আগে তিনি মুখের নকল দাড়ি খুলে ফেলেন যাতে সেই লোকেরা তার চেহারার বৈশিষ্ট্য দেখে তাদের খুঁজে না পায়। লিউ ইংনাম গ্রুপের শেয়ারের জন্য অনিচ্ছা সত্ত্বেও শিচুলের সাথে ফিরে যান, তবে তার হৃদয় এখনও ডংজু ছাড়া অন্য কোনো পুরুষকে গ্রহণ করতে নারাজ। এই আনুষ্ঠানিক দাম্পত্য সম্পর্ক শিচুলকে খুবই হতাশ করে। তিনি প্রথমে জোর খাটাতে চেয়েছিলেন, কিন্তু ইং নামের প্রবল প্রতিরোধ দেখে তিনি থেমে যান। তার মনে চাপা অসন্তোষ, কেন তিনি শো ডংজুর চেয়ে পিছিয়ে থাকবেন। তিনি ইংনামের সাথে তার শাশুড়ির দেওয়া স্যুট নিতে যান, কিন্তু অপ্রত্যাশিতভাবে চলে যাওয়ার সময় তিনি স্যুট হাতে দোকানে স্মৃতি খুঁজে ফেরা শো ডংজুর সাথে ধাক্কা খান। ইংনাম সঙ্গে সঙ্গে তাকে চিনতে পারেন, তবে এই সময়ে শো ডংজু তার প্রাক্তন প্রেমিকার ডাকে সম্পূর্ণ অপরিচিতের মতো আচরণ করেন। ইংনাম জানতে পারেন যে ডংজু স্মৃতি হারিয়েছেন, তাই তিনি ডংজুকে তার ফোন দেন যাতে যোগাযোগ করতে সুবিধা হয়। আর তার স্বামী শিচুল গোপনে ডংজুর গতিবিধি লিয়ান ঝাংশিয়ানকে জানিয়ে দেন। খবর পেয়ে লিয়ান ঝাংশিয়ান ফাঁদ পাতেন। শো ডংজু প্রায় সামনে ও পিছন থেকে আক্রমণের শিকার হয়ে অচেতন হওয়ার উপক্রম হয়েছিলেন। ভাগ্যক্রমে তার আগে তৈরি করা একটি কাস্টম শার্ট এসে পৌঁছায় এবং কাস্টমার ম্যানেজার তা নিয়ে এলে অপহরণের পরিকল্পনা ভেস্তে যায়। তিনি ম্যানেজারের সাথে দোকানে ফিরে যান এবং ম্যানেজারের কাছ থেকে জানতে পারেন যে তিনি পূর্বে ইংনামের মাপ অনুযায়ী একটি বিবাহের পোশাক তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। তাই তিনি সন্দেহ করেন যে লিউ ইংনামের সাথে তার সম্ভবত অবৈধ সম্পর্ক ছিল এবং যিনি তাকে গুলি করার মূল হোতা তিনি সম্ভবত ইংনামের স্বামী লিয়ান শিচুল। তাই তিনি নতুন করে সতর্ক হন এবং পোশাকের দোকানের পিছনের দরজা দিয়ে পালিয়ে যান, ফলে বাইরে অপেক্ষারত লোকেরা কিছুই ধরতে পারেনি। এরপর ডংজু কোথাও খাবার খেতে যান আর চেয়ারম্যান চা তার বড় জামাইয়ের সাথে হাসপাতাল থেকে চেক আপ করিয়ে সেখানে আসেন। চা কিয়াংচিয়ানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তার সেরেবেলাম আরও দ্রুত সংকুচিত হচ্ছে, যার ফলে তিনি কিছুতেই পারিবারিক ভল্টের পাসওয়ার্ড মনে করতে পারছেন না। তিনি ভাবছেন ডংজু ছুটি
থেকে ফিরে এলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, তবে তিনি জানেন না ডংজু এই মুহূর্তে তার কাছেই বসে আছেন। প্রথমে তাদের দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না, যতক্ষণ না দোকানের মালিক ছুটে এসে জিজ্ঞাসা করেন কেন তিনি তার সাথে প্রায়ই আসা ডংজুর সাথে একসাথে খাচ্ছেন না। তখন তিনি তাড়াহুড়ো করে বাইরে ছুটে যান। ডংজু পার্কের কাছে তার চিন্তাভাবনা গুছিয়ে নিচ্ছিলেন। দুর্ভাগ্যক্রমে তিনি আবারও লিয়ান ঝাংশিয়ানের লোকদের নজরে পড়েন। ভাগ্যক্রমে চেয়ারম্যান চাকিয়ে আংচিয়ানের আকস্মিক আগমন তাকে আবারও রক্ষা করে, তবে স্মৃতি হারিয়ে ফেলায় তিনি এখন আর কাউকে বিশ্বাস করতে পারছেন না। তাই তিনি কিছুই না বলে সুযোগ বুঝে দৌড়ে একটি ট্যাক্সিতে উঠে পড়েন। চাকিয়াংচিয়ান তখনও বুঝতে পারছেন না কেন ডংজু তাকে চিনতে পারছেন না। তিনি দেখেন একটি ছোট ট্রাক দ্রুত তার গাড়ির পিছনে ধাওয়া করছে। অন্যদিকে লিউ ইংনাম তার মায়ের কাছ থেকে আগে কেড়ে নেওয়া ফোনটি ফেরত চান। দুজনের কথোপকথনে একটি নির্মম সত্য প্রকাশিত হয়। ইংনাম তার বাবার দুর্ঘটনার দিন অপ্রত্যাশিতভাবে তার মা এবং সরকারি সচিবকে ফিসফিস করে কথা বলতে শোনেন যে তার সৎ বাবা ইলডো তার বাবাকে হত্যার পরিকল্পনা করেছিলেন। এই কারণেই তাকে এতদিন বিদেশে রাখা হয়েছিল। যখন তিনি জানতে পারেন ফোনটি তার সৎ বাবার কাছে আছে, তখন লিউ ইংনাম নিজেই ইলডোর কাছে গিয়ে ফোনটি ফেরত চান। ইলডো জানতে পারেন যে ডংজু স্মৃতি হারিয়েছেন। তিনি ভয়ে পান ডংজু ইংনামের সাথে দেখা করার পর ধীরে ধীরে কিছু মনে করতে পারেন। তাই তিনি লিয়ান ঝাংশিয়ানকে ফোন করেন। লিয়ান ঝাংশিয়ান মোটেও ভয় পান না, কারণ ইলডোই খুন করেছেন, লিয়ান ঝাংশিয়ান নন। এমনকি ডংজু যদি সত্যিই কিছু মনে করতে পারেন তবুও তা তার কোনো ক্ষতি করতে পারবে না। আর এই মুহূর্তে ডংজু সত্যিই কিছু স্মৃতি ফিরে পেয়েছেন। সমুদ্রে ইলডোকে বাঁচানোর সময় তিনি মনে করতে পারেন যে ইলডোই তাকে গুলি করেছিলেন। সমস্ত স্মৃতি ফিরে পাওয়ার জন্য তিনি স্বেচ্ছায় চেয়ারম্যান চাকিয়াংচিয়ানের বাড়িতে আসেন এবং এমন ভান করেন যেন তিনি ইলডোকে একেবারেই চিনতে পারছেন না। এমনকি নিজেকে শেংহিউন বলে পরিচয় দেন। পাশে দাঁড়িয়ে থাকা সরকারি সচিব এই কথা শুনে সঙ্গে সঙ্গে অস্থির হয়ে পড়েন। আর চেয়ারম্যান জানতে পারেন ডংজু স্মৃতি হারিয়েছেন, তাই তিনি হাসপাতালে কর্মরত তার বড় জামাইকে ডংজুর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে বলেন। জিনহি সরকারি সচিবের ঘরে ছুটে যান। দুজনেই শেংহিউন নামের একটি ছেলেকে চেনেন, তবে তারা দুজনেই নিশ্চিত যে ছেলেটি অনেক আগেই মারা গেছে। ডংজু লক্ষ্য করেন শেংহিউন নামটি শুনে সরকারি সচিব অত্যন্ত হতবাক হয়েছেন, তবে সরকারি সচিব তা অস্বীকার করার চেষ্টা করেন। কিন্তু যখন ডংজু তার স্মৃতির একটি গাড়ি দুর্ঘটনার কথা উল্লেখ করেন এবং বলেন যে একটি মহিলা তাকে শেংহিউন বলে ডেকেছিলেন, তখন সরকারি সচিব কষ্টে চোখের জল চেপে রাখেন। এখানে সম্ভবত ৮০ থেকে ৯০% সম্ভাবনা যে স্বপ্নে দেখা সেই মহিলা সরকারি সচিব নিজেই, তবে দুর্ঘটনায় তার ভূমিকা কি ছিল তা আপাতত অজানা। ডংজুকে তার স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করার জন্য ইংনাম একটি মঠের ডংজুর নান বোনের কাছে যান, তবে অপ্রত্যাশিতভাবে নানের মুখ থেকে জানতে পারেন যে ডংজুর এই প্রথম স্মৃতি হারানো নয়। ডংজু ছোটবেলায় একবার স্মৃতি হারিয়েছিলেন। দুজনে যখন হাসপাতালের আন্ডারগ্রাউন্ড গ্যারেজে পৌঁছান, তখন লিয়ান ঝাংশিয়ানের লোকেরা ডংজুকে অচেতন করে জোর করে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। জ্ঞান ফেরার সাথে সাথেই তাকে জলের মধ্যে ফেলে জেরা করা হয়, এমনকি এর ফলে তিনি চেতনাও হারান। তারপর লোহার রড দিয়ে তার পায়ের পাতায় জোরে আঘাত করা হয়। জ্ঞান ফিরলে লাঠি দিয়ে পেটানো হয়। এক দফায় নির্যাতনের পর জিজ্ঞাসাবাদকারী বিশেষজ্ঞ এই সিদ্ধান্তে আসেন যে ডংজু সত্যিই স্মৃতি হারিয়েছেন, পাসওয়ার্ড পাওয়া যাচ্ছে না। যেহেতু তাকে ইচ্ছামতো সরানো যাচ্ছে না, তাই আপাতত তার সাথে সম্পর্ক ভালো করা যাক। তাই লিয়ান ঝাংশিয়ান নিজেই একটি ভালো নাটক সাজান। যখন তার লোকেরা লোকটিকে আধমরা করে ফেলে, তখন ইলডো সমজমতো এসে তাকে গাড়ি থেকে নামিয়ে বাঁচান। চেয়ারম্যান জানতে পারেন ডংজুকে অপহরণ করা হয়েছে। তিনি আইনি হস্তক্ষেপের প্রস্তাব দেন। ঘটনাস্থলে লিয়ান ঝাংশিয়ান এবং ইলডো দুজনেই অস্থির হয়ে পড়েন, কারণ তারা তাদের গোপন কথা ফাঁস হওয়ার ভয়ে ভীত ছিলেন। আর ডংজুরও কিছু দ্বিধা ছিল। তার ষষ্ঠ ইন্দ্রিয়ে তাকে বলে যে সম্ভবত আইনি সংস্থাও এর সাথে জড়িত, তাই তিনি নিজেই বাওজিং সমাধানের বোতাম টিপুন। ইলডো লিয়ান ঝাংশিয়ানের কাছ থেকে একবার ঠকেছেন। তিনি ভালো করেই জানেন যে চিরস্থায়ী মিত্র বলে কিছু হয় না, যা আছে তা কেবল স্বার্থ। তাই যখন লিয়ান ঝাংশিয়ান বলেন যে 2 ট্রিলিয়ন ওন ফেরত না পাওয়া পর্যন্ত ডংজুকে সরানো যাবে না, তখন তিনি প্রস্তাব দেন যে লোকটিকে না সরিয়েও কাজ হতে পারে, তবে সফল হওয়ার পর তাকে অবশ্যই তার অর্ধেক ভাগ করে দিতে হবে। জিনহি সরকারি সচিবের অসুস্থতা নিয়ে চিন্তিত ছিলেন এবং নিজে রান্নাঘরে গিয়ে সরকারি সচিবের জন্য মুরগির স্যুপ তৈরি করেন। রান্নাঘরের পরিচারিকা উল্লেখ করেন যে প্রতিবার যখন জিনহির কথা বলা হয়, তখন সরকারি সচিবের চোখে স্বাভাবিকের চেয়ে বেশি রাগ দেখা যায়। মোদ্দা কথা সরকারি সচিব চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব। স্বাভাবিকভাবেই তিনি পরিচারিকাকে চেয়ারম্যানের মেয়ের সাথে তার ঘনিষ্ঠতা বুঝতে দেবেন না, কারণ এটি তার চাকরির জন্য অত্যন্ত ক্ষতিকর। আর জিনহির দৃষ্টিকোণ থেকে দেখলে সরকারি সচিবই একমাত্র ব্যক্তি যিনি জানেন যে তার বর্তমান স্বামী তার প্রাক্তন স্বামীকে হত্যা করেছে। তিনি গোপন কথা জানা সরকারি সচিবকে সরাতে চাননি এবং তাদের সম্পর্ক অস্বাভাবিকভাবে ভালো, তাই তাদের মধ্যে আসলে কি সম্পর্ক তা খুবই রহস্যময়। ডংজু গভীর রাতে ইলডোর কাছে যান এবং বলেন যে তার অল্প কিছু অতীতের স্মৃতির টুকরোগুলি তাকে বারবার বলছে যে যিনি তাকে গুলি করেছিলেন তিনি ইলডো। তবে ইলডো একটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেন যে সম্ভবত স্মৃতি ফিরে পাওয়ার জন্য তুমি এতটাই তাড়াহুড়ো করছো যে তুমি যাকে ঘৃণা করো সেই আমাকে সেই চরিত্রে আরোপ করছো। ডংজু
ডংজুকে সরাতে হলে আগে পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে হবে। শো ইলডো ডংজুকে তার সহপাঠীর মেয়ে জিয়াং এরহিউনের কাছে নিয়ে যান। জিয়াং এরহিউনের সম্মোহন পদ্ধতির মাধ্যমে স্মৃতি পুনরুদ্ধারে সাহায্য করার জন্য সম্মোহন চিকিৎসার সময় ডংজু দেখেন একটি গাড়ির সামনে একটি ছোট কুকুর তলোয়ার নাড়ছে। গাড়িতে 3 জন লোক, চালকের আসনে একজন পুরুষ, পাশের আসনে তিনি নিজে এবং পেছনের আসনে একটি ছোট মেয়েটির হেয়ারপিনটির ক্লোজ আপ দেখানো হয়, যা সম্ভবত পরবর্তী প্লটে তার পরিচয় উন্মোচন করার গুরুত্বপূর্ণ সূত্র হবে। সম্মোহন চিকিৎসার কারণে ডংজু গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। হঠাৎ চিৎকার করে ওঠায় হলের জিয়াং এরহিউন ভয় পেয়ে যান। তিনি দেখেন ডংজু কাঁপছেন এবং কোণে গুটিয়ে আছেন। সম্ভবত ডংজু তার ছোটবেলার হারানো স্মৃতি ফিরে পেয়েছেন। আর জিয়াং এরহিউনের বাবা ছিলেন একজন মালি। তিনি ডংজুকে জিজ্ঞাসা করেন তারা আগে কখনো দেখা করেছেন কিনা, তিনি কি ডংজুর বাড়ির বাগান ডিজাইন করেছিলেন। এই দুটি বাক্যেই অনেক তথ্য রয়েছে। স্পষ্টতই ডংজুর ছোটবেলার পরিচয় সাধারণ ছিল না। অন্যদিকে লিয়ান ঝাংশিয়ান তার অধীনস্থদের মদ্যপান করে অসাবধানে বলা একটি কথা শুনে, যেহেতু ডংজু আঘাতের কারণে স্মৃতি হারিয়েছেন, তাই সম্ভবত অনুরূপ আঘাত দিয়ে তার স্মৃতি ফিরিয়ে আনা যেতে পারে। যখন জি মনে করেন এই কৌশলটি কার্যকর, তখন তিনি তার ভাইপোর স্ত্রী ইংনামকে ডেকে পাঠান এবং ইংনামকে ডংজুর বোন নানের কাছে নিয়ে যেতে বলেন। তবে নানকে ঘটনাস্থলেই একটি ট্রাক ধাক্কা মারে। ডংজু নিজের চোখের সামনে তার বোনকে গাড়ি চাপা পড়ে মরতে দেখে অপ্রত্যাশিতভাবে তার সমস্ত হারানো স্মৃতি ফিরে পান এবং তিনি প্রতিশোধের পথে যাত্রা শুরু করেন। ডংজু এবং লিয়ান ঝাংশিয়ানের শত্রুতা ডংজুর হাইস্কুল জীবন থেকে শুরু। সেই সময় ডংজু লিয়ান ঝাংশিয়ানের ভাইপো লিয়ান শিচুলকে মারধর করেছিলেন। লিয়ান শিচুল স্কুলে পড়ার সময় অন্যদের পাত্তা দিত না এবং সহপাঠীদের উত্ত্যক্ত করত। ডংজু তা সহ্য করতে না পেরে তাকে শাস্তি দেন। ফলে লিয়ান ঝাংশিয়ান গোপনে উত্ত্যক্ত হওয়া সহপাঠী এবং শিক্ষকদের ঘুষ দিয়ে ডংজুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে রাগবি খেলার যোগ্যতা থেকে বঞ্চিত করেন। দুজনের মধ্যে শত্রুতা সেই সময় থেকেই। তাই ডংজু স্নাতক হওয়ার পর চেয়ারম্যানের কোম্পানিতে প্রবেশ করেন এবং চা কিয়াংচিয়ানের ডান হাত হয়ে ওঠেন, যা লিয়ান ঝাংশিয়ানকে তাকে আরও বেশি করে সরিয়ে ফেলতে উৎসাহিত করে। ডংজু তার বোনের মৃত্যুর মাধ্যমে স্মৃতি ফিরে পান। তিনি এক ফোঁটা জলও ফেলেননি। স্মৃতি না ফেরার ভান করে লিয়ান ঝাংশিয়ানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া শুরু করেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি একটি কৌশল ব্যবহার করেন। দাড়িওয়ালা লোকটির সহায়তায় সফলভাবে লিয়ান ঝাংশিয়ানের নামে তার বোনকে হত্যা করার জন্য পাঠানো ঘাতককে হাসপাতালের পাহারারত পুলিশ কর্মীদের কাছ থেকে প্রতারণা করে বের করে আনেন। যখন ঘাতক ডংজুকে হেলমেট খুলতে দেখে তখন বুঝতে পারে যাকে সে আঘাত করেছে সে অন্য কেউ। তবে তখন অনেক দেরি হয়ে গেছে। ডংজুর মুষ্টাঘাতের আঘাতে তার মুখ বিকৃত হয়ে যায়। আর যখন অন্ত্যেষ্টিক্রিয়ায় লিয়ান ঝাংশিয়ান খবর পেয়ে বিষয়টি বুঝতে পারেন, তখন ডংজু সমঝমতো ঘটনাস্থলে ফিরে এসে সকলের সামনে উপস্থিত হন। এরপর ডংজু একইভাবে দাড়িওয়ালা লোকটির সহায়তায় সফলভাবে নর্দমার পাইপ দিয়ে লিয়ান ঝাংশিয়ানের বিলাসবহুল বাড়িতে প্রবেশ করেন এবং গোপনে শোনেন যে লিয়ান ঝাংশিয়ানেরও এমন একটি প্রভাবশালী শত্রু আছে যাকে তিনি চোটাতে সাহস করেন না, কারণ তিনি লিয়ান ঝাংশিয়ানের 2টি গোপন তহবিল চুরি করেছেন, যার ফলে লিয়ান ঝাংশিয়ানের কাছে সেই শক্তিকে অর্থ সাহায্য করার মতো টাকা নেই। তাই তিনি ইলডোর উপর চাপ সৃষ্টি করছেন যাতে তিনি দোসান গ্রুপের অধীনে থাকা দোসান এনার্জি বিক্রি করে দেন। ডংজু ইচ্ছাকৃতভাবে মনস্তাত্ত্বিক খেলা খেলেন। তিনি ইচ্ছাকৃতভাবে চেয়ারম্যানের মদের সিন্দুক খোলেন এবং চেয়ারম্যানের দ্বিতীয় মেয়ে চা কুকি পূর্বে চুরি করা ভল্টের পাসওয়ার্ডটি পুনরায় লিখে পেন্সিলদানিতে রেখে দেন। বলেন যে তার স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছে। এর উদ্দেশ্য ছিল ইলডোর মনে সর্বদা একটি অনিশ্চয়তা তৈরি করা, যাতে ইলডো ভুল করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া সহজ হয়। এরপর ডংজু চেয়ারম্যানের নির্দেশে ভল থেকে ডলার এবং স্বর্ণ বের করে সেই ধূর্ত শেয়াল লিয়ান ঝাংশিয়ানকে শান্ত করেন। যাওয়ার সময় তিনি সেই ঘাতকের সাথে থাকা আংটিটি চেয়ারের উপর ফেলে যান। লিয়ান ঝাংশিয়ান বুঝতে পারেন ডংজু স্মৃতি হারাননি। তিনি দ্রুত ডংজুকে থামিয়ে তার অধীনস্থদের বন্দুক আনতে বলেন। কে জানে ডংজু প্রথমে বন্দুকটি কেড়ে নিয়ে লিয়ান ঝাংশিয়ানের মাথায় ঠেকিয়ে তাকে সব কথা খুলে বলতে বলেন। তারপর সরাসরি বন্দুক ঘুরিয়ে নিজের মাথায় ঠেকিয়ে স্মৃতি হারানোর ভান করে বলেন এই পৃথিবীতে তার আর কেউ নেই, লিয়ান ঝাংশিয়ানের হাত লাগানোর দরকার নেই, তিনি নিজেই নিজেকে শেষ করে দেবেন। লিয়ান ঝাংশিয়ান ভয়ে তাড়াতাড়ি বলেন যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, এমনকি প্রায় মাটিতে হাঁটু গেড়ে ডংজুর কাছে ক্ষমা চেয়েছিলেন। তবে লিয়ান ঝাংশিয়ান তখনও হাল ছাড়েননি। তিনি ইচ্ছাকৃতভাবে ডংজুর অ্যালার্জি থাকা দারুচিনি মিশিয়ে মিষ্টি তৈরি করেন এবং তার ভাইপো শিচুলের মাধ্যমে সেটি চেয়ারম্যানের বাড়িতে পাঠান, যাতে ইলডো লক্ষ্য করেন ডংজু সেটি খান কিনা। ভাগ্যক্রমে চেয়ারম্যানেরও দারুচিনিতে অ্যালার্জি ছিল এবং তার মিষ্টিটি রাঁধুনি আগেই পরিবর্তন করে দিয়েছিলেন। ঠিক যখন চেয়ারম্যান কৌতূহলী হন কেন তার মিষ্টি অন্যদের থেকে আলাদা, তখন ডংজু বিষয়টি প্রায় আঁচ করতে পারেন। তিনি অনুমান করেন এটি অবশ্যই লিয়ান ঝাংশিয়ানের পরীক্ষা। তাই তিনি নিজের জীবন বিপন্ন করে ইলডোর সামনে প্লেটের সমস্ত মিষ্টি খেয়ে ফেলেন। এরপর সকলের সামনে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান এবং তার সারা শরীর লাল হয়ে যায়। চেয়ারম্যান সরকারি সচিবের সাথে কথোপকথনের সময় স্বেচ্ছায় শেংহিউনের নাম উল্লেখ করেন এবং বলেন যে শেংহিউন ছিলেন লিউ শুনহোর আনা একটি ছেলে এবং সেই অতীতের কথা বলার সময় তার মুখ গম্ভীর ছিল। তার উপর ডংজু এবং চেয়ারম্যান দুজনেরই দারুচিনিতে অ্যালার্জি। তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক?
অন যদিকে লিয়ান ঝাংশিয়ান স্মৃতি হারানোর ভান করা ডংজুর কাছ থেকে 2 ট্রিলিয়ন গোপন তহবিল পুনরুদ্ধার করার আশা ছেড়ে দেন এবং পরিবর্তে শো ইলডোর সাথে পুরো দোসান গ্রুপ দখল করার ষড়যন্ত্র করেন, কারণ 2 ট্রিলিয়ন ওন আসলে অর্থ উপার্জনের একটি মাধ্যম। তার পরিকল্পনা অনুসারে প্রথমত দেসান গ্রুপের চেয়ারম্যানের ডান হাত খ্যাত শু ডংজুকে সরিয়ে ফেলতে হবে। যখন সে উত্তেজনায় ভেবেছিল যে শু ডংজু খাদ্যে অ্যালার্জির কারণে মারা যাবে, তখন একবার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া ডংজু অলৌকিকভাবে বেঁচে ওঠে, যা দেখে এমনকি ঝাং জিয়ানশিও দাঁড়িয়ে পড়েন। হু জুঝাং ডংজু কর্তৃক অর্পিত জিনিসগুলি জু ইংনামের হাতে তুলে দেন এবং ইংনামকে একান্তে থাকার সময় জিনিসগুলি খুলতে বলেন। ইংনাম বাড়ি ফিরে গোপনে রুমালটি খোলেন এবং দেখেন যে এর মধ্যে সেই ব্রেসলেটটি রয়েছে যা কিছুদিন আগে সিচে ছিঁড়ে ফেলেছিল। একই সাথে ডংজু সমুদ্রে থাকাকালীন তার জন্য রেকর্ড করা প্রেমের ভিডিওটিও দেখতে পান। এর সাথে ডংজুর মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ইংনামকে বুঝতে সাহায্য করে যে সৎ বাবার প্রতিশোধ নেওয়ার চেয়ে প্রেমিকের হারানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। শু ডংজুর সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য তিনি তার স্বামী লিয়ান সিচের কাছে বিবাহ বিচ্ছেদের প্রস্তাব দেন, কিন্তু সিচে তৎক্ষণাৎ তা প্রত্যাখ্যান করে। ইংনাম আর দেরি না করে সরাসরি তার জিনিসপত্র নিয়ে নানার বাড়িতে চলে যান, কিন্তু জু ইদাও তাকে হুমকি দেয় যে এখন বিবাহ বিচ্ছেদ করলে তিনি কেবল তার নানার দেওয়া শেয়ারই পাবেন না, বরং তার শেয়ারের কয়েক গুণ ক্ষতিপূরণ দিতে হবে, যা তার সামর্থ্যের বাইরে। তাই ইংনাম লিয়ান ঝাংশির সাথে একটি চুক্তি করেন এবং দর কষাকষিটি ছিল ডংজুর প্রেমের ভিডিওতে তিনি জানতে পারেন যে ডংজুকে হত্যার চেষ্টাকারী আসলে তার সৎ বাবা জু ইদাও, এবং ডংজুর আশেপাশে যখনই কোনো ঘটনা ঘটেছে তার কমবেশি তার যোগসূত্র ছিল। সন্দেহ হওয়ায় তিনি গোপনে তদন্ত শুরু করেন এবং জানতে পারেন যে ডংজুর বোনের মৃত্যুর স্থানে লিয়ান ঝাংশিয়ের অধীনস্থদের ছায়া ছিল। ইংনাম তাদের দুজনের অপরাধের প্রমাণ ব্যবহার করে কোনো চুক্তিভঙ্গ না করে সফলভাবে বিবাহ বিচ্ছেদ করতে চেয়েছিলেন। লিয়ান ঝাংশি মনে করেন ইঙ্গু তার অধীনস্থ হলেও জু ইদাওয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। কে জানে ইংনাম সরাসরি লিয়ান ঝাংশিয়ের দেসান গ্রুপের চেয়ারম্যান হওয়ার পরিকল্পনা ফাঁস করে দেন। তাদের দুজনের কেউই একা বাঁচতে পারবে না। ধূর্ত লিয়ান ঝাংশি একদিকে ইংনামের সাথে রাজি হন, অন্যদিকে হাসপাতালে শুয়ে থাকা শু ডংজুকে যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে চান, কারণ তিনি জু ইদাওয়া এর কাছ থেকে খবর পেয়েছেন যে চেয়ারম্যান চের আলঝেইমার রোগ হয়েছে। তিনি চেয়ারম্যানের দ্বিতীয় কন্যা চে গুওসিকে একটি অভিযোগের জালে ফাঁসানোর পরিকল্পনা করেন, যাতে চেয়ারম্যানকে দেসান এনার্জি বিক্রি করতে বাধ্য করা যায়। চেয়ারম্যান চে এই অবস্থানে এসেছেন সহজে নয়। তিনি সরাসরি তার জামাতা জু ইদাওকে বলেন যে এবার শ্বশুর লিয়ান ঝাংশির বিরুদ্ধে যাওয়ার সময় এসেছে। একই সাথে তার অবৈধ পুত্র ভবিষ্যতে গ্রুপের উত্তরাধিকারী হতে পারে, এই জন্য তিনি সচিবালয়ের কিম সিটি ম্যানেজারকে গ্রুপের ভাইস চেয়ারম্যান পদে উন্নীত করেন এবং আরও বলেন যে শু ডংজু হাসপাতাল থেকে জেগে উঠলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। চেয়ারম্যানের কাছ থেকে গুরুত্ব না পাওয়ায় জু ইদাও অসন্তুষ্ট হন। তার উপর রাতে তিনি চে গুওসিককে গোপনে পারিবারিক কোষাগার খুলতে দেখেন, কিন্তু পাসওয়ার্ড ভুল হওয়ায় তিনি বুঝতে পারেন যে শু ডংজু আবার কোষাগারের পাসওয়ার্ড পরিবর্তন করেছে। যতক্ষণ শু ডংজু বেঁচে থাকবেন ততক্ষণ চেয়ারম্যানের কাছে তার কোনো সুযোগ নেই। তাই তিনি লিয়ান ঝাংশির প্রস্তাবে রাজি হন এবং লিয়ান ঝাংশি কর্তৃক প্রেরিত হত্যাকারীর সাথে হাসপাতালে যান অজ্ঞান শু ডংজুকে সরাসরি হত্যা করার জন্য। কিন্তু ডংজু ঠিক সেই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলেন। তিনি হঠাৎ চোখ খুলে হত্যাকারীকে লাথি মেরে ফেলে দেন, কোনো দ্বিধা ছাড়াই হাতের শিরা থেকে ক্যানোলা সরিয়ে ফেলেন, আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণ করেন এবং হত্যাকারীকে ধরাশায়ী করেন। হত্যাকারীকে ধরে রাখার সময় তিনি পাশে থাকা পূর্বপরিকল্পিত নার্সকে চুপ থাকার ইঙ্গিত দিতে ভোলেন না। ফলস্বরূপ ডংজুর অসাবধানতাবশত ফিরে তাকানোতে তিনি দেখতে পান যে তাকে হত্যা করতে আসা ব্যক্তিটি জু ইদাও। এই সময় ছুরিটি ডংজুর হৃৎপিণ্ড থেকে মাত্র 1 ইঞ্চি দূরে ছিল। ঠিক তখনই জু ইদাও প্রবেশ করেন এবং মেঝে থেকে সিরিঞ্জটি তুলে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যান। প্রথমে ভেবেছিলেন এখানেই সব শেষ, কে জানে জু ইদাও তার হাতের সিরিঞ্জটি ঘুরিয়ে হত্যাকারীর ঘাড়ে সজোরে ঢুকিয়ে দেন। ডংজু এভাবেই তার জীবন ফিরে পান। আসলে জু ইদাও হত্যাকারীর চেয়ে অনেক আগেই হাসপাতালে এসেছিলেন, কিন্তু যখন তিনি পদক্ষেপ নিতে যাচ্ছিলেন তখন তিনি তার প্রিয় পুত্র জু জুজেউনকে ঘরের মধ্যে দেখতে পান এবং জুজেউন সন্দেহ করতে শুরু করে যে তার বাবার পূর্বপরিকল্পিতভাবে ডংজুকে হত্যার উদ্দেশ্য ছিল, কারণ ডংজুর খাদ্যে অ্যালার্জির পরে প্রথম ফোনটি তিনি করেছিলেন, কিন্তু তিনি প্রকৃতপক্ষে জরুরি নম্বরে ফোন করেননি। যখন জু জুজেউন আবার ফোন করে জিজ্ঞাসা করেন অ্যাম্বুলেন্স কেন এখনও আসেনি, তখন ফোনের ওপাশের উদ্ধারকারী কর্মীরা জানান যে তারা কোনো অভিযোগ পাননি। এই দৃশ্য দেখে জু ইদাও ভয়ে বাথরুমে লুকিয়ে পড়েন। তিনি তার নিষ্পাপ পুত্রকে নোংরামিতে জড়াতে দিতে চাননি। অপরাধবোধ তাকে আনা সিরিঞ্জ দিয়ে নিজের জীবন শেষ করতে প্ররোচিত করে, কিন্তু শেষ মুহূর্তে তিনি থেমে যান। এই মুহূর্তে তার একটাই চিন্তা ছিল তার পুত্র জু জুজেউনকে দেসান গ্রুপের চেয়ারম্যানের পদে বসানো। যেদিন তা ঘটবে সেদিন তিনি স্বেচ্ছায় সমস্ত দায়ভার গ্রহণ করবেন। আপাতত পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তিনি ডংজুর সাথে একটি কৌশল অবলম্বন করে সফলভাবে হাসপাতালের ডাক্তারদের বোকা বানান এবং সেই হত্যাকারীকে হাসপাতাল থেকে বের করে আনেন। ডংজু ভেবেছিলেন প্রতিশোধ নেওয়ার জন্য একই কৌশল ব্যবহার করবেন, কিন্তু হত্যাকারী নিজের জীবন বাঁচাতে লিয়ান ঝাংশির পুরো পরিকল্পনা ফাঁস করে দেয়। আসলে লিয়ান ঝাংশি এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছিল। ডংজুকে সরিয়ে দেওয়ার পাশাপাশি তার
তার অপরাধের প্রমাণ ধারণকারী সরাসরি বংশধর জু ইংনামকেও সরিয়ে দিতে চেয়েছিল, যাতে তার ভাতিজা লিয়ান শিচে ইংনামের দেসান গ্রুপের শেয়ার এবং ইংনামের বাবার রেখে যাওয়া বিশাল ভূখণ্ড পেতে পারে। যখন ইংনাম ধীরে ধীরে লিয়ান ঝাংশির পাতা ফাঁদে পা দিচ্ছিলেন, তখন তিনি ডংজুর ফোন পান এবং ব্যাগ নিয়ে দ্রুত বেরিয়ে যান, কিন্তু পাশের কামরায় লুকিয়ে থাকা হত্যাকারী তাকে দেখে ফেলে এবং অনুসরণ করতে শুরু করে, এবং ডং জু এরও একটি সমাধান খুঁজে বের করেন। তিনি ইংনামকে হত্যাকারীর সামনে স্পিকারফোন চালু করতে বলেন এবং তারপর একটি সিরিঞ্জ দিয়ে তার গলা চেপে ধরে হত্যাকারী দলের প্রধানকে অভিযান বাতিল করার নির্দেশ দিতে বাধ্য করেন। এরপর তিনি জু ইদাওয়ের সাথে থাকা মোবাইল ফোনটি নিয়ে নেন। জু ইদাও সম্পূর্ণ ভেঙে পড়েন। ডংজু চলে যাওয়ার পর তিনি গোপনে হত্যাকারী দলের প্রধানকে ছেড়ে দেন। কে জানে সেই প্রধান কৃতজ্ঞতা বোধ না করে উল্টো তাকে হুমকি দেয় যে এভাবে চলতে থাকলে লিয়ান ঝাংশির কাছে তিনি বিশ্বাস হারাবেন। এই কথাটি জু ইদাওকে পুরোপুরি ক্ষুব্ধ করে তোলে, কারণ এই বিরোধে সে ছিল সবচেয়ে করুণ। উভয় পক্ষের কাছেই তার সম্মানহানির প্রমাণ ছিল। এখন একটা টাকার বিনিময়ে কাজ করা ছেলেও তাকে হুমকি দেওয়ার সাহস করে। সে কোনো কথা না বলে সরাসরি লোকটার মুখে কয়েকটা সজোরে থাপ্পড় মারে। ডংজু জিংনামের সাথে দেখা করার সাথে সাথেই তাকে বুকে জড়িয়ে ধরে। যখন সে জিংনামকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল, তখন সে জিংনামের গাড়িতে কিছু অস্বাভাবিকতা দেখতে পায়। সে জিংনামকে জিজ্ঞাসা করে যে সে কিছুক্ষণ রেস্তোরাঁয় অপেক্ষা করতে পারবে কিনা। জিংনাম কৌতূহলী হয় যে তার কি হয়েছে। যতক্ষণ না ডংজু গাড়ির দরজা খুলে গাড়ির ভিতরে লুকিয়ে থাকা হত্যাকারীর সাথে হাতাহাতি করে, ততক্ষণ সে বুঝতে পারে কি ঘটেছে। সে দ্রুত দোকানে ফিরে লোকজনের সাহায্য চাইতে ছুটে যায়, আর ডংজু কয়েক মুহূর্তের মধ্যেই হত্যাকারীকে পরাস্ত করে এবং তার কাছ থেকে ফোন ছিনিয়ে নেয়। তারপর জু ইদাওয়ের ফোন ব্যবহার করে লিয়ান ঝাংশিকে ফোন করে। এই সময় লিয়ান ঝাংশি বিজয় উদযাপনের জন্য মূল্যবান ওয়াইন পান করছিলেন। তিনি ভেবেছিলেন তার দীর্ঘদিনের শত্রু অবশেষে নির্মূল হয়েছে এবং ডংজুর জন্য একটি জাঁকজমকপূর্ণ তেষ্টিক্রিয়া আয়োজনের জন্য খুশি ছিলেন। কিন্তু ফোনের ওপাশে সু ডংজুর কণ্ঠস্বর শুনে তিনি এতটাই ভয় পেয়ে যান যে তার হাত থেকে ফোনটি সরাসরি টেবিলের উপর পড়ে যায়। এই সময় ডংজু আর ভান করে না। সে সরাসরি লিয়ান ঝাংশি তার হত্যার জন্য যা কিছু করেছে এবং তার বোনের মর্মান্তিক মৃত্যুর কথা খুলে বলে। প্রতিটি বিষয়ে সে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেবে। কে জানে লিয়ান ঝাংশি তার বোনের হত্যার কথা অস্বীকার করে, তখন ডংজু তাকে পাল্টা প্রশ্ন করে, তাহলে জু জিংনামের কি হবে? এই কথা বলার সাথে সাথেই সে ফোন কেটে দেয়। তার অধ্যত্বপূর্ণ আচরণে লিয়ান ঝাংশি প্রায় দমবন্ধ হয়ে যায়। ডংজু কিভাবে তার পুরো পরিকল্পনা জানতে পারল তাতে ক্ষুব্ধ হয়ে সে হত্যাকারী দলের প্রধানকে ফোন করে জু জিংনামের উপর হামলা স্থগিত করতে এবং যে কোনো মূল্যে ডংজুকে খুঁজে বের করে হত্যা করার নির্দেশ দেয়। কিন্তু ফোনের ওপাশে আবারও সু ডংজুর কণ্ঠস্বর শোনা যায়। এতে লিয়ান ঝাংশি ভয়ে চমকে ওঠে। ডংজু একদিকে তাকে উপহাস করে এবং অন্যদিকে জিংনামকে ইঙ্গিত করে যে সে লোকটিকে সরিয়ে দিয়েছে। লিয়ান ঝাংশি রাগে ফেটে পড়েন এবং একই সাথে বুঝতে পারেন যে সু ডংজু আসলে ভান করছিল। এমনকি সে এমন একজন নিষ্ঠুর ব্যক্তি যে নিজের জীবন বাজি রেখে অভিনয় করতে পারে। সবচেয়ে বিপজ্জনক স্থানই সবচেয়ে নিরাপদ স্থান। জিংনাম ডংজুর বোঝা হতে না চাওয়ায় সে তার স্বামী শিচের মাধ্যমে লিয়ান ঝাংশিকে পরোক্ষভাবে আঘাত করে। দীর্ঘ আলোচনার পর লিয়ান ঝাংশি জানতে পারে যে জিংনামের উপর সরাসরি হামলার পরিকল্পনা তারই ছিল। এটি তাকে বোঝানোর জন্য যে সে যেন বাড়াবাড়ি না করে। সে রাগে দাঁত কিডমিট করে। কে জানে এক বিপদ কাটতে না কাটতেই আরেক বিপদ এসে হাজির হয়। সু ডংজু সাহস করে নিজেই এসে উপস্থিত হয়। ইঙ্গু যখন তার মাথায় বন্দুক ধরে এবং লিয়ান ঝাংশি উন্মত্তের মতো চিৎকার করে ইঙ্গুকে গুলি করতে বলে, তখন ডংজু মোটেও ঘাবড়ায় না। সে কেবল তার ফোনটি সামান্য ঘুরিয়ে দেয়। এতে ইঙ্গু এতটাই নার্ভাস হয়ে পড়ে যে তাকে ট্রিগার থেকে আঙুল সরাতে বাধ্য হয়। লিয়ান ঝাংশি এই দেখে বন্দুকটি ছিনিয়ে নেয় এবং নিজেই গুলি করতে উদ্যত হয়, কিন্তু দেখে ফোনের ওপাশে স্বয়ং রাষ্ট্রপতি ফোন করেছেন। তিনি দুজনের মধ্যে মীমাংসা চান এবং হুমকি দেন যে গুলির শব্দ শুনলে তিনি তৎক্ষণাৎ স্পেশাল ফোর্স পাঠাবেন। আর সু ডংজু সুযোগ বুঝে বন্দুকটি ছিনিয়ে নেয় এবং উল্টো লিয়ান ঝাংশির মাথায় বন্দুক ধরে আলোচনার নিয়ন্ত্রণ নেয়। রাষ্ট্রপতি পুনরায় নির্বাচিত হতে চান, তাই তার আর্থিক সাহায্যের প্রয়োজন। এই পরিস্থিতিতে তাকে ডংজুর কাছে নথি স্বীকার করতে হয়। যদিও বিশ্বাসের কোনো প্রশ্নই ওঠে না, তবে তিনি মনে করেন সু ডংজু লিয়ান ঝাংশির চেয়েও বেশি বিপজ্জনক। লিয়ান ঝাংশি আলোচনার টেবিলে চিৎকার করে বলেন যে তিনি কোনো মীমাংসা মেনে নেবেন না। অপ্রত্যাশিতভাবে সু ডংজুরও একই মত। ডংজু গুলি করেননি কারণ তিনি মনে করেন তা তার জন্য খুবই সস্তা হবে। অন্যদিকে চেয়ারম্যান চের স্মৃতিভ্রংশ আরও বাড়তে থাকে। তিনি ফোন করে তার দ্বিতীয় সচিবকে যে কোনো মূল্যে ডংজুর চিকিৎসা করানোর ব্যবস্থা করতে বলেন। হঠাৎ তার ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। তখন তিনি তার সেক্রেটারিকে তার ফোন চার্জে লাগিয়ে দিতে বলেন, কিন্তু ঘুরে দেখেন যে তিনি অজান্তেই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। এমনকি তার পায়ে জুতোও নেই। তিনি খালি পায়ে রাস্তায় কিছুক্ষণ ঘোরাঘুরি করেন, কিছুতেই মনে করতে পারেন না তার বাড়ি কোথায়। ঠিক সেই মুহূর্তে তার অবৈধ পুত্র সিয়ানজু তাকে দেখতে পায়। সিয়ানজু এক নজরে চিনতে পারে এই লোকটি প্রায়শই তাদের মায়ের দোকানে এসে নোংরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা বৃদ্ধ লোকটি। তখন সে চেয়ারম্যান চেকে একজন বিকিত মানুষ মনে করত, কিন্তু যাই হোক এই লোকটি তার ডংজু ভাইজের পরিচিত। তাই সে সদয়ভাবে এগিয়ে এসে চেয়ারম্যান চেকে সম্ভাষণ জানায়। সে দেখে চেয়ারম্যানের মানসিক অবস্থা কিছুটা খারাপ এবং তার পায়ে জুতো নেই। তাই সে তার সবচেয়ে পছন্দের জুতো জোড়া চেয়ারম্যানকে ধার দেয় এবং চেয়ারম্যানকে নিজে বাড়ি
বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। চেয়ারম্যান চেয়ের তার আসল ছেলের সাথে সময় কাটানোর এমন সুযোগ কমই হয়। তিনি ইচ্ছাকৃতভাবে ভুল দিক নির্দেশনা দিয়ে সিয়ানজুকে আশেপাশে ঘোরাতে থাকেন। অন্যদিকে চেয়ারম্যানের নিখোঁজ হওয়ার খবরে পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। তারা ভয় পায় যে সাংবাদিকদের খবরে গ্রুপের শেয়ারের দাম পড়ে যাবে, তাই তারা থানায় খবর দেওয়ার সাহস করেনি, বরং গোপনে লোক পাঠিয়ে চারিদিকে খুঁজতে থাকে। কিন্তু সিয়ানজু চেয়ারম্যানকে নিয়ে কিছুক্ষণ বাজারে ঘোরার পর মনে করে তাকে বোকা বানানো হচ্ছে, তাই সে সরাসরি গাড়িটি থানার গেটে নিয়ে যায়। চেয়ারম্যানের আর কোনো উপায় না থাকায় সিয়ানজুকে বলেন যে তিনি আর ভুল দিক নির্দেশনা দেবেন না। খুব দ্রুত সিয়ানজু চেয়ারম্যানকে বিলাসবহুল বাড়িতে পৌঁছে দেয়। হেলমেট খোলার সাথে সাথেই চে জিনহি তাকে চিনতে পারে। স্থানীয় সিয়ানজু যখন ভদ্রভাবে মাথা নত করে তাকে শুভেচ্ছা জানায়, তখন চে জিনহি বিরক্তি নিয়ে বলে যে বাড়িতে সব ঠিক আছে এবং চেয়ারম্যানকে ধরে ভেতরে নিয়ে যেতে উদ্যত হয়। অপ্রত্যাশিতভাবে চেয়ারম্যান তার এই মেয়েকে ভুলে যান এবং সিয়ানজুকে দেখিয়ে বলেন যে সে তার ছেলে। এই ঘটনায় সবাই হতবাক হয়ে যায়, কিন্তু একই সাথে বুঝতে পারে তারা ধরে নেয় চেয়ারম্যানের স্মৃতিভ্রংশ আরও বেড়েছে। কিন্তু সিয়ানজু ব্যাখ্যা করে যে সে ডংজুর জন্য মিষ্টি নিয়ে যাওয়ার পথে ঘটনাক্রমে চেয়ারম্যান চেয়ের সাথে দেখা করেছে। এই কথাটি চে জিনহির মনে একটি কাঁটার মতো বিঁধে। সে মনে করে তার ছেলের অবস্থান মারাত্মক হুমকির মুখে, তাই সে তার স্বামী জু ইদাওকে যে কোনো মূল্যে সু ডংজুকে হত্যা করার জন্য বলে। পরের দিন চেয়ারম্যান চে অত্যন্ত খুশি হন, কারণ সু ডংজু দাবি করেন যে তিনি তার সমস্ত স্মৃতি ফিরে পেয়েছেন এবং দ্রুত সিয়ানজুকে তার পরিচয় খুঁজে বের করার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে লিয়ান ঝাংশির স্ত্রী অপ্রত্যাশিতভাবে সু ডংজুর ছোটবেলার একটি ছবি খুঁজে পান, যা তিনি চিনতেন। এমন একটি ছেলে কিউ চেংহিজনের সাথে অস্বাভাবিকভাবে মিলে যায়। লিয়ান ঝাংশি ছবিটি হাতে নিয়ে হতবাক হয়ে যান। স্পষ্টতই চোখের সামনে থাকা সত্যকেও তিনি অস্বীকার করেন। মনে হয় সু ডংজুর সাথে তার পুরনো কোনো সম্পর্ক ছিল। এরপর জিয়াং এরহিউন তার বাবার ফোন থেকে একটি পুরনো ছবি দেখতে পায়, যেখানে ডংজুর ছোটবেলার ছবিও ছিল এবং ছবিতে ডংজুকে ধরে থাকা ব্যক্তিটি ছিলেন ইউনানের বাবা জুসুনহো। এতে মনে হয় ডংজু সম্ভবত জুসুনহোর অবৈধ সন্তান এবং ছোটবেলায় তার পদবি কিউ হওয়ার কারণ সম্ভবত অবৈধ সন্তানের পরিচয়ের কারণে মায়ের পদবি অনুসরণ করতে বাধ্য হওয়া। ডংজু পুনরুদ্ধার হওয়ার পর প্রথম কাজটি ছিল দুই প্রধান প্রতিপক্ষের মুখোমুখি হওয়া। প্রথমে সে জু ইদাওয়ের সামনে বলে যে সে তার হারানো সমস্ত স্মৃতি ফিরে পেয়েছে। এরপর সে লিয়ান ঝাংশিকে একের পর এক বিস্কুট খাওয়াতে থাকে। রাষ্ট্রপতির সমর্থন হারানোর কারণে দেসান গ্রুপ একটি বড় সুবিধা পায় এবং পূর্বে আটকে থাকা অপরিশোধিত তেল উত্তোলনের অধিকার লাভ করে। আর লিয়ান ঝাংশি কৃতিত্ব নিজের নামে নেওয়ার সুযোগ ছাড়ে না। তাই চেয়ারম্যান চে ডংজুকে লিয়ান ঝাংশির সুইস ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর অর্থ উপার্জন করতে বলেন, যাতে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। কিন্তু সুইস ব্যাংক অ্যাকাউন্টটি এখন ডংজু কাছে, যার অর্থ হল লিয়ান ঝাংশি এক পয়সাও সুবিধা পাবেন না। জু ইদাও দ্রুত এগিয়ে এসে পরামর্শ দেন কৃতজ্ঞতা স্বরূপ অর্থ দেওয়ার পরিবর্তে লিয়ান শিক্ষককে স্বর্ণ দেওয়া হোক, কিন্তু ডংজু আবারও সেই পরিকল্পনা ভেস্তে দেন। লিয়ান ঝাংশির মুখ কালো হয়ে যায়, তবুও তাকে হাসি ফুটিয়ে তুলতে হয়। আরও বিরক্তিকর বিষয় হল দেসান গ্রুপের ভাইস চেয়ারম্যানের পদটি একজন বহিরাগতের হাতে চলে গেছে এবং এর সবকিছুর কারণ হল সু ডংজু এখনও জীবিত। রাগে উন্মত্ত হয়ে তিনি জু ইদাওয়ের অফিসে আসেন এবং টেবিলের উপর রাখা মূল্যবান জিনিসপত্র ছুঁড়ে মারেন। জু ইদাওয়ের কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা হয়। তার মনে পড়ে যায় বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটি সাংগঠনিক কাঠামো লিখতে অস্বীকার করায় লিয়ান ঝাংশি তাকে মারধর করে জীবন সম্পর্কে সন্দেহ তৈরি করেছিলেন। সেই সময়ের আতঙ্ক এখনও তার মন থেকে যায়নি। তাই যখন তার কপাল থেকে রক্ত ঝরে পড়ে এবং লিয়ান ঝাংশি তাকে জিজ্ঞাসা করে কেন সে হত্যাকারীকে সু ডংজুকে সরিয়ে দেওয়ার সময় বাধা দিয়েছিল, জু ইদাও সত্য বলেন যে তিনি তার প্রিয় পুত্রকে ডং জুর জন্য উদ্বিগ্ন দেখে বিভ্রান্ত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এখনও সু ডংজুকে সরিয়ে দেওয়ার সুযোগ শেষ হয়নি। রাষ্ট্রপতি সমর্থন প্রত্যাহার করেছেন কারণ গোপন তহবিল সু ডংজুর হাতে, কিন্তু যদি তিনি দেসান গ্রুপের নিয়ন্ত্রণ নিতে পারেন তবে তার কাছেও রাষ্ট্রপতিকে সমর্থন করার জন্য পর্যাপ্ত তহবিল থাকবে। সেক্ষেত্রে রাষ্ট্রপতির সু ডংজুর সাথে জোট করার প্রয়োজন হবে না। কিন্তু লিয়ান ঝাংশি জু ইদাওকে স্মরণ করিয়ে দেন যে তিনি যেন না ভোলেন সু ডংজু অবশ্যই চেয়ারম্যানের অবৈধ পুত্র দি সিয়ানজুকে ব্যবহার করে গ্রুপটি নিয়ন্ত্রণ করবেন। চে জিনহি আশঙ্কা করেন যে দি সিয়ানজু তার ছেলের ভবিষ্যতে প্রভাব ফেলবে। স্পোর্টস জুতো ফেরত দেওয়ার অজুহাতে তিনি দি সিয়ানজুর মা দি ইংশুর সাথে দেখা করেন। দি ইংশুর চে জিনহির সাথে বলার মতো কিছুই ছিল না। তিনি উঠে চলে যেতে উদ্যত হন, কিন্তু চে জিনহি তার হাই হিল দিয়ে সজোরে তার পায়ে লাথি মারেন। চে জিনহি দি ইংশুকে হুমকি দেন যেন দি সিয়ানজু আর চেয়ারম্যানের সামনে না আসে, অন্যথায় তাদের মা ও ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। কে জানে দরজা থেকে বের হওয়ার সাথে সাথেই তার সু ডংজুর সাথে দেখা হয় এবং তিনি অহংকারী স্বরে ডংজুকে তাদের পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করেন, অন্যথায় এর পরিণতি তার ধারণার বাইরে হবে। ডংজু এই ধরনের হুমকি পাত্তা দেন না। হুমকির মুখে তিনি সরাসরি উত্তর দেন এবং চে জিনহিকে তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা না করার জন্য বলেন। যদি তিনি এখনও এটিকে পারিবারিক বিষয় হিসেবে দেখেন তবে ভবিষ্যতে অপূরণীয় ক্ষতি হতে পারে। চে জিনহি গাড়িতে বসে দুজনের হাসি মুখে কথা বলার দৃশ্য দেখে ডংজুর প্রতি তার শত্রুতা আরও তীব্র হয়। ডংজু দি ইংশুকে বলেন যে সিয়ানজুর দেসান পরিবারে প্রবেশ করা সহজ নয়। তিনি প্রথমে দি ইংশুকে পরিবারের কর্ত্রী হিসেবে দেসান পরিবারে
প্রবেশ করতে সাহায্য করার পরিকল্পনা করেন এবং তাকে যা করতে হবে তা হল নিঃশর্তভাবে তার উপর বিশ্বাস রাখা। চে জিনহির আগের হুমকির পর দি ইংশু মনে করেন যে তিনি এবং তার সন্তান যে কোনো সময়ে তাদের হুমকির শিকার হতে পারেন। নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করার চেয়ে সক্রিয় পদক্ষেপ নেওয়া ভালো, তাই তিনি ডংজুর প্রস্তাবিত পরিকল্পনায় রাজি হন। ডংজু কিন হাংয়ের হ্যাকার বন ধুর সাথে যোগাযোগ করেন তার আগে বাজেয়াপ্ত করা কয়েকটি ফোন থেকে লিয়ান ঝাংশির অপরাধের প্রমাণ সংগ্রহ করার জন্য। এই সময়ে তিনি জু ইদাওয়ের ফোন থেকে একটি ছবি দেখেন। তার মনে হঠাৎ ছোটবেলার কিছু স্মৃতি ভেসে ওঠে যা একই সাথে পরিচিত এবং অপরিচিত মনে হয়। এই সময় নজরদারিতে থাকা একটি ভিডিও ডংজুর দৃষ্টি আকর্ষণ করে। আসলে আগের সেই হত্যাকারী অসহ্য যন্ত্রণায় স্বীকার করে যে সে জানে কোথায় লিয়ান ঝাংশির অপরাধের প্রমাণ পাওয়া যাবে। জানা যায় যে কোরিয়াতে ড্যান্ডেলিয়ান নামে একটি রহস্যময় সংস্থা ছিল যারা গোপনে উচ্চপদস্থ কর্মকর্তাদের কার্যকলাপের উপর নজর রাখত এবং লিয়ান ঝাংশি সেই সময় প্রধান নজরদারির তালিকায় ছিলেন। পরে কিছু কারণে সেই সংস্থা ভেঙে দেওয়া হয় এবং তাদের ডেটাবেস সহ অদৃশ্য হয়ে যায়। হত্যাকারী সু ডংজুকে জানায় যে ড্যান্ডেলিয়ানের প্রধান হলেন বর্তমান হত্যাকারী দলের প্রধান। সু ডংজু সহজে বিশ্বাস করেননি যতক্ষণ না তিনি চেয়ারম্যানের কাছ থেকে নিশ্চিত হন যে সত্যিই এমন একটি সংস্থা ছিল। তিনি জানেন যে হত্যাকারী দলের প্রধান সহজে প্রমাণ দেবেন না, তাই তিনি একটি চমৎকার নাটক সাজান, ইচ্ছাকৃতভাবে ভান করেন এবং প্রধানকে তার অধীনস্থদের বিনিময়ে ড্যান্ডেলিয়ানের ডেটা ব্যবহার করতে বলেন এবং দুজনকে ভিডিও কলে কথা বলতেও রাজি হন। আর প্রধান অবশেষে লিয়ান ঝাংশির বিরুদ্ধে যান। তিনি তার হাতের সামান্য কিছু ডেটা হস্তান্তর করেন এবং লিয়ান ঝাংশির অধীনস্থদের বলেন যে বাকি ডেটা তার নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরেই দেওয়া হবে। আর ইঙ্গু দ্রুত ভিডিও কলের অবস্থান ট্র্যাক করে। লিয়ান ঝাংশি যখন প্রধানকে গোপন তথ্য ফাঁসকারী হত্যাকারীকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন তখন ডংজুর উপর নজর রাখা গোয়েন্দা খবর পাঠায় যে সু ডংজু এই মুহূর্তে কোম্পানির সদর দফতরে আছেন। ইঙ্গু খবর পাওয়ার সাথে সাথেই প্রধানকে কাজ করার জন্য বার্তা পাঠায়। এই সময় গোয়েন্দা কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করে। গাড়ি থামার পর দীর্ঘক্ষণ কেউ নামেনি। যখন সে গাড়ির দরজা খুলে পরিস্থিতি দেখতে যায় তখন পিছন থেকে লুকিয়ে থাকা হু জুঝাং তার উপর হামলা করে। সে মাটিতে পড়ে ধীরে ধীরে জ্ঞান হারাতে থাকে। অন্যদিকে প্রধান হত্যাকারীকে বন্দী করে রাখা ঘরে যায়। হত্যাকারীর সারা শরীর লোহার শিকল দিয়ে বাঁধা দেখে সে সরাসরি হাতে থাকা কোদাল দিয়ে তার অধীনস্থকে হত্যা করতে উদ্যত হয়, কিন্তু সে জানে না যে সবকিছু ডংজুর পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। বন্দির শিকল আসলে আলগা ছিল। এত কিছু করার উদ্দেশ্য ছিল দুজনের মধ্যে সন্দেহ সৃষ্টি করা এবং তারপর তাদের একসাথে বন্দী করে রাখা। যতক্ষণ না লিয়ান ঝাংশির অপরাধের প্রমাণ পাওয়া যায় ততক্ষণ তাদের কুকুরের মতো লড়াই করতে দেওয়া। অপ্রত্যাশিতভাবে প্রধান মরিয়া হয়ে ডংজুকে জিজ্ঞাসা করে যে তার কি মনে আছে তারা অনেক আগে দেখা করেছিল এবং সে ডংজুর বাবাকে খুব ভালোভাবে চেনে। স্পষ্টতই প্রধান ডংজুর ছোটবেলার গাড়ি দুর্ঘটনার সাথে জড়িত ছিল, কারণ ডংজুর কাছে জু ইদাওয়ের ফোন থাকা জিয়াং এরহিউনের বাবা বাধ্য হয়ে চে জিনহির সাথে যোগাযোগ করেন এবং জু ইদাওকে সাথে নিয়ে ইউনানের বাবা জু শুনহোর স্মরণসভায় যোগ দিতে চান। একই সাথে তারা তাদের বিশ্ববিদ্যালয়ের সময়ের একটি ছবিও পাঠান। চে জিনহি ছবিটি দেখে অত্যন্ত হতবাক হন, কারণ সেই সময়ে তাদের কয়েকজনের ছবি তিনিই তুলেছিলেন আর এই ছবিটি এরহিউনের বাবা ছোটবেলার ডংজুকে দিয়েছিলেন। আর সেই সময় জু শুনহো এবং চে জিনহির বিয়ে হয়েছিল। ছোট ডংজু শুনহোকে জড়িয়ে ধরতে চাইলে ডংজুর মা কিছুটা বিচলিত হন আর চে জিনহি তাদের ঘনিষ্ঠ দৃশ্য দেখে ঈর্ষা ও বিদ্বেষে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন। জু ইদাও সরাসরি এক পলকের জন্য মুখ না ফিরিয়ে ডংজুর মায়ের দিকে সরাসরি তাকিয়ে থাকেন। কয়েকজনের মধ্যেকার জটিল সম্পর্ক স্পষ্ট। প্রধানের বাবা শব্দটি ডংজুকে গভীরভাবে আলোড়িত করে। সে তার বোনের মৃত্যুর খবর তাদের পরিবারকে ত্যাগ করা বাবা লি সুপিংকে নিজে জানাতে চেয়েছিল, কিন্তু শিচের বাবা জানান যে লি সুপিং বর্তমানে দেশে নেই এবং সে লি সুপিংয়ের সন্তানও নয়। এতে ডংজু অত্যন্ত বিস্মিত হয় এবং তার বর্তমান পালক মাকে জিজ্ঞাসা করে যে তিনি কি জানেন যে সে এবং তার মৃত বোন আসল ভাই বোন নয় এবং যাদের সে তার আসল বাবা মা বলে মনে করত তারা আসলে তার আসল বাবা মা নয়। পালক মা আর বিষয়টি গোপন করতে না পেরে ডংজুকে জানান যে আসলে সে নিজেই প্রথম পালক মায়ের বাড়িতে গিয়েছিল এবং তার সেই সময়ের পোশাক বের করে আনেন, যার মধ্যে কেবল দেসান পরিবারের প্রতীকী ছিল না বরং একটি পুরনো ছেঁড়া ছবিও ছিল। ডংজু প্রথম দেখাতেই সে হতভম্ব হয়ে যায়। জু ইদাওয়ের ফোন বের করে দেখে যে এই ছবিটি এবং জু ইদাওয়ের ফোনের ছবিটি হুবহু একই রকম। পালক মা অনুমান করেন ছবিতে যে পুরুষটি তাকে ধরে আছেন তিনি তার আসল বাবা। অন্যদিকে লিয়ান শিচে কৌতূহলী হয় জিংনাম বিবাহ বিচ্ছেদের প্রস্তাব দেওয়ার পর স্পষ্টতই জিনিসপত্র গুছিয়ে চলে যাওয়ার পরেও কেন সে স্বেচ্ছায় তার বাহুতে ফিরে এসেছে। যখন সে জানতে পারে জিংনামের এই পদক্ষেপ তার প্রতি সামান্যতম ভালোবাসার কারণে নয় বরং আকাশছোঁয়া চুক্তিভঙ্গের জরিমানা পরিশোধ করতে না পারার কারণে, তখন সে প্রস্তাব দেয় যে এখন বিবাহ বিচ্ছেদের প্রস্তাব সে নিজেই দিচ্ছে, তাই জিংনামকে কোনো অর্থ পরিশোধ করতে হবে না। দ্রুত জিনিসপত্র গুছিয়ে এখনই এই বাড়ি ছেড়ে চলে যাও। জিংনাম নানার বাড়িতে ফিরে আসার সাথে সাথেই ডংজুর সাথে দেখা হয়। সে অধৈর্য হয়ে ডংজুকে তার এবং শিচের বিবাহ বিচ্ছেদের কথা জানায়। দেখে ডংজু অন্যমনস্কভাবে একটি পুরনো ছবির দিকে তাকিয়ে আছে, তাই সে ছবিটি নিয়ে ডংজুকে বলে যে ছবিতে যে শিশুটিকে ধরে আছেন তিনিই তার আসল বাবা। ডংজু হতবাক এবং দিশেহারা বোধ করার পাশাপাশি এমন কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে বিপরীত উত্তর
উত্তর পাওয়ার আশা করে যিনি অতীত জানেন, তবে বাস্তবতা আরও নিষ্ঠুর। সরকারি সচিব সরাসরি স্বীকার করেন যে ছবির শিশুটি চেং হিজন বাহুতে থাকা পরিবারের প্রতীকটি জু সুনহো নিজেই তাকে পড়িয়ে দিয়েছিলেন। দুর্ঘটনার আগে জু সুনহো সরকারি সচিবকে একটি গল্পের বই দিতে অনুরোধ করেছিলেন, যার মধ্যে জু সুনহো কর্তৃক আঁকা একটি পোস্টকার্ডও ছিল, এবং সরকারি সচিব পোস্টকার্ডের মাধ্যমেই জানতে পারেন যে তিনি জু সুনহোর অবৈধ সন্তান, এবং তাকে বলেন যে কোনো অবস্থাতেই জিংনামের সাথে থাকা যাবে না। এই কথাটি ডংজুর দুর্বল অংশে আঘাত করে। সে মনে করে সেই দুর্ঘটনার সাথে পুরো দেসান জড়িত ছিল। ডংজু জিংনামকে দ্বিতীয়বার আঘাত পেতে দিতে চায় না, তাই সে সরকারি সচিবকে সতর্ক করে যদি সে পরিস্থিতি আরও খারাপ করতে না চায় তবে চুক্তি মেনে এই গোপন কথাটি গোপন রাখতে হবে। ডংজু তার বাবার রেখে যাওয়া পোস্টকার্ডের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত হয় এবং তৎক্ষণাৎ একটি বেদনাদায়ক সিদ্ধান্ত নেয়। তার এবং তার বাবার সম্পর্ক এখানেই শেষ। তার মনে সামান্য ক্ষোভ থাকে। ছবির মায়ের কাছে সে বলে যে সে তাকে খুঁজতে যাবে না, তবে এরপরেই আরও একটি মর্মান্তিক সত্য বেরিয়ে আসে। জিংনাম তাকে বলে যে ছবির মহিলাটিও সেই দুর্ঘটনায় মারা গেছেন। হত্যাকারী তার সৎ বাবা জু ইদাও, যা সে ছোটবেলায় মায়ের মুখে স্লুছায়না শুনেছিল। সত্যের সন্ধানে জিংনাম সেই বছর অনলাইনে দুর্ঘটনার বিষয়ে অনুসন্ধান করে। তবে অদ্ভুত বিষয় হল, দেসান গ্রুপের জামাতা গাড়ি দুর্ঘটনায় মারা গেলেও অনলাইনে একটিও প্রতিবেদন পাওয়া যায়নি। ডংজু তার হ্যাকার বন্ধুকে অনলাইনে অনুসন্ধান করতে বলে। সত্যিই এর সাথে সম্পর্কিত কোনো খবর পাওয়া যায় না, তবে সে হতাশ হয় না, বরং হু জুঝাংকে সেই সময়ের সংবাদপত্রগুলি খুঁজে বের করতে বলে। যাই হোক না কেন, সে সেই বছরের সত্য জানতে চায়। এরপর সে তার বর্তমান পালক মায়ের সাথে তার আগের পালক মায়ের বাড়িতে সূত্র খুঁজতে যায়। সেই বছর সে রেলপথ ধরে হাঁটতে হাঁটতে রাস্তায় ছোটবেলার সিস্টারকে দেখতে পায়। সে কাঁদতে কাঁদতে সিস্টারকে খাবার দেওয়ার জন্য চিৎকার করে। তার হঠাৎ আগমন অপ্রত্যাশিতভাবে তার আগের পালক মাকে বাঁচায়, কারণ তার আগের পালক মা তার স্বামীকে ছেড়ে যাওয়ায় কষ্ট সহ্য করতে না পেরে প্রচুর পরিমাণে ওষুধ খেয়ে আত্মহত যার চেষ্টা করেছিলেন। সিস্টার ভয়ে ঘরে ঢুকতে সাহস করেনি। ব্যস্ত বিমানবালা তাকে নিয়ে ঘরে ছুটে যায়। তাদের দুজনের কান্নার আওয়াজ শুনে তার আগের পালক মায়ের চেতনা ফিরে আসে। এরপর তার নাম পরিবর্তন করে ডংজু রাখা হয় এবং সে এই পরিবারের ছোট ভাই হয়ে ওঠে। জু ইদাও লিয়ান ঝাংশির কাছ থেকে খবর পান যে তিনি তাকে দেসান দখলের জন্য একজন সহকারী পরিচয় করিয়ে দেবেন। যখন তিনি ঘটনাস্থলে পৌঁছান তখন তার চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়, কারণ লিয়ান ঝাংশি তাকে দি ইংশুর সাথে পরিচয় করিয়ে দেন। একই সময়ে চেয়ারম্যান সে পুরো পরিবারকে ডেকে পাঠান এবং জনসমক্ষে দি সিয়ানজুকে তার অবৈধ সন্তান হিসেবে স্বীকার করেন। আর ডংজু চেয়ারম্যানের সাথে বাকি কথাগুলো বলেন। সবাইকে জানান যে চেয়ারম্যান দি ইংশুকে বিয়ে করতে এবং দি সিয়ানজুকে দত্তক নিয়ে সিয়ানজু বানাতে চান। যে জিনহি প্রথম প্রতিবাদ করেন। তিনি ভেবেছিলেন অন্যরাও এতে রাজি হবে না, কিন্তু অপ্রত্যাশিতভাবে উপস্থিত সকলে তার বিরোধিতা করে ভোট দেন। বহি হ্যাঁ ভোট দেন, কারণ ডংজু তার দুর্বলতা ধরে ফেলেছিলেন। এর আগে তিনি যখন কোষাগার চুরি করছিলেন তখন প্রচুর আঙুলের ছাপ রেখে গিয়েছিলেন। জু ইদাওকে হ্যাঁ ভোট দিতে বাধ্য হওয়ার কারণ হল তার হত্যার বিষয়টি এখনও ডংজুর হাতে ছিল, আর ইউনান তুলনামূলকভাবে বাস্তববাদী ছিলেন। তার হ্যাঁ ভোটের শর্ত ছিল দাদা যেন তাকে দেওয়া শেয়ার ফিরিয়ে না নেন। জিনহি এমন পরিণতি আশা করেননি। রাগে তার প্রায় মৃত্যু হয়। ডংজু ব্যক্তিগতভাবে লিয়ান ঝাংশির বাড়িতে যান এবং ইউনানের বিবাহ বিচ্ছেদের চুক্তিপত্র নিয়ে আসেন। লিয়ান ঝাংশি চান ডংজু তার 2 ট্রিলিয়ন ওন নিয়ে কোরিয়া ছেড়ে চলে যান, কিন্তু ডংজু হাল ছাড়তে রাজি নন। তিনি বলেন 2 ট্রিলিয়ন ওন আসলে তার নিজের। লিয়ান ঝাংশিকে অন্তত হত্যা না করা পর্যন্ত তিনি চলে যাওয়ার কথা ভাববেন না। লিয়ান ঝাংশি শান্তভাবে মূল্যবান ওয়াইন পান করতে থাকেন। তিনি আত্মবিশ্বাসী যে ডংজুর সাথে তার এই যুজায় শেষ পর্যন্ত তিনিই জিতবেন। ডংজু বিবাহ বিচ্ছেদের চুক্তিপত্র নিয়ে দেসানে ফিরে আসার সাথে সাথেই চেয়ারম্যানের নতুন সিদ্ধান্তে হতবাক হয়ে যান। চেয়ারম্যান ইউনানকে তার সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তাকে নাতি জামাইয়ের পরিচয়ে সিয়ানজুকে সাহায্য করতে বলেন, যাতে তার ছেলে সিয়ান জু দেসান গ্রুপের চেয়ারম্যান হতে পারে। হু জুঝাং পত্রিকায় সেই বছরের দুর্ঘটনার খবর খুঁজে পান এবং যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করেন যে সম্ভবত এই পত্রিকাটি খুব ছোট ছিল, তাই চেয়ারম্যান খেয়াল করেননি। তাতে স্পষ্ট করে 3 জনের মৃত্যু এবং একজনের আহত হওয়ার কথা লেখা ছিল। এর সাথে ইউনানের আগে বলা বিবরণ যোগ করলে অনুমান করা যায় যে জু ইদাও সম্ভবত ঘটনাস্থলেই ছিলেন। ডংজু প্রতিবেদনের বিস্তারিত পড়ার পর দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে। সে সম্মোহন থেরাপিস্ট জিয়াং এরহিউনের সাহায্য চায়। এরহিউন তাকে আগে থেরাপিস্ট কর্তৃক ধারণ করা একটি ভিডিও দেখান। ভিডিওতে ডংজু অবচেতন মনে বারবার কারো সাহায্য চাইছে এবং তারপর হঠাৎ জেগে উঠছে। জিয়াং এরহিউন ডংজুকে পেছনের আসনে বসা ছোট ছেলেটির ভূমিকায় নিজেকে কল্পনা করতে বলেন। অস্পষ্ট স্মৃতি ধীরে ধীরে স্পষ্ট হয়। আসলে ডংজু যে ছোট কুকুরের মূর্তিটি দেখেছিল তা তার পেছনের গাড়িতে ছিল, আর পেছনের গাড়ির চালক ছিলেন জু ইদাও। একটি পরিচয়বিহীন নির্মাণ ট্রাক হঠাৎ করে তাদের সামনে ঢুকে পড়ে এবং মোড়ের কাছে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে, ফলে ডংজুর গাড়িটি খাদে পড়ে যায়। নির্মাণ ট্রাক থেকে টুপি পরা এক ব্যক্তি নেমে এসে জু ইদাওকে একটি পিতৃত্ব পরীক্ষার রিপোর্ট দেয়, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে ডংজু এবং জু সুনহো বাবা ছেলে। জু ইদাও সামনের দুজনের জ্ঞান হারাতে দেখে ছোট ডংজুর চিৎকার এবং কাতর অনুরোধ উপেক্ষা করে সরাসরি অ্যাক্সেলেটর চাপেন এবং ডংজুর পুরো পরিবারকে খাদে ফেলে দেন। জিয়াং এরহিউনের সাহায্যে ডংজু তার স্মৃতি ফিরে পায়
যখন সে জানতে পারে জু ইদাও তার বাবা মাকে হত্যাকারী, তখন সে সেই বছর হত্যার পদক্ষেপের অনুকরণ করে জু ইদাওয়ের সামনে অভিনয় করে দেখায়। জু ইদাও বিশ্বাস না করলে সে সেই সময়ের তার মাথার মুক্তার ক্লিপটি বের করে দেখায়। জু ইদাও ভয়ে ঘামতে শুরু করে। এই মুহূর্তে সে বুঝতে পারে ডংজু সেই বছরের শিশু চেং হিজন, কিন্তু সে এখনও অজুহাত দেখায় এবং জোর দিয়ে বলে যে দুর্ঘটনার সময় চেয়ের গাড়ি তাদের দুটি ছোট গাড়িকে একের পর এক ধাক্কা মারে। তখন ডংজু ছোট ছিল। গাড়ি দুর্ঘটনার মানসিক আঘাতের কারণে ডংজুর ভুল ধারণা তৈরি হয়। একদিকে বলতে বলতে সে কাছে আসে। ডংজু জু ইদাওকে একটি পথ বেছে নিতে বলে, কিন্তু জু ইদাও ডংজুকে বলে যে সে কখনোই দেসান ছাড়বে না। তার মনে কিছু পুরনো স্মৃতি ভেসে ওঠে। আসলে তার এবং ডংজুর মায়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মুক্তার চুলের ক্লিপটি তিনি ডংজুর মাকে উপহার দিয়েছিলেন। এরপর ডংজুর মা সেটি ছোট ডংজুর মাথায় পরিয়ে দেন। জু ইদাও অনেকক্ষণ চিন্তা করেন। নিজের এবং পরিবারের স্বার্থে তিনি ডংজুকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তাই তিনি ডংজু সেই বছরের শিশু ছিল কিনা তা লিয়ান ঝাংশিকে জানান এবং লিয়ান ঝাংশির কাছে বন্দুক ধার চান। লিয়ান ঝাংশি তাকে বলেন যে আগের বন্দুকটি ডংজু ছিনিয়ে নিয়ে গেছে। বাজারে বন্দুক খুঁজে পাওয়া সত্যিই কঠিন। দ্বিতীয়ত ডংজুর পিছনে রাষ্ট্রপতি আছেন এবং তার হাতে 2 ট্রিলিয়ন ওনের গোপন তহবিলও রয়েছে। একবার কিছু ঘটলে রাষ্ট্রপতি নিশ্চিতভাবে তাদের দুজনকে ছাড়বেন না। জু ইদাও তৎক্ষণাৎ একটি নতুন ধারণা পান। তিনি লিয়ান ঝাংশিকে ডংজুর হাতের বন্দুকের মতো একই মডেলের একটি বন্দুক জোগাড় করতে বলেন। কাজটি সফল হওয়ার পরে ডংজুকে এমনভাবে সাজানো হবে যেন সে জু জিংনামের সাথে একই পিতার সন্তান হওয়ার কথা জানতে পেরে গভীরভাবে কষ্ট পেয়ে হতাশ হয়ে আত্মহত্যা করেছে। লিয়ান ঝাংশি তার নিষ্ঠুরতার প্রশংসা করেন। কিছুক্ষণ আলোচনার পর তারা দি ইংশু যখন দেসান গ্রুপের কর্ত্রী হবেন তখন কাজটি করার সিদ্ধান্ত নেন। ডংজু জিংনামকে ঘৃণা নিয়ে বেঁচে থাকতে না দেওয়ার জন্য তিনি জিংনামকে সেই বছরের সংবাদ প্রতিবেদনটি দেন, যাতে জিংনাম মনে করে যে সেই দুর্ঘটনাটি ছিল একটি সাধারণ দুর্ঘটনা। জিংনাম বিশ্বাস করে জু ইদাওয়ের সাথে মীমাংসা করতে ছুটে যায়। ঘটনাস্থলে জু জুজেউন ব্যস্ত মনে করে একটি অজুহাত দেখিয়ে চলে যায়। আসলে ডংজু এবং জু ইদাওয়ের কথোপকথন সুছায়না তার কানে গিয়েছিল। জিংনাম পুরনো ছবি নিয়ে তার মাকে ছবিতে তার বাবার পাশে দাঁড়ানো মহিলার বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু তার মা রেগে যান। তার মায়ের প্রতিক্রিয়ায় সে খুব কৌতূহলী হয়। তাই সে এরহিউনের বাবার কাছে উত্তর জানতে যায়। এরহিউনের বাবা জানেন জিংনাম কি জিজ্ঞাসা করতে চায়। তিনি জিংনামকে বলেন যে তার বাবা এবং ছবির মহিলার মধ্যে সেই ধরনের সম্পর্ক ছিল না। ছবিতে থাকা 4 জন এবং তার মা চে জিনহি বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ছিলেন। তখন তারা ছাত্র আন্দোলন করছিলেন। তারা 4 জন বেঁচে থাকার জন্য হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কেবল ছবির শিশুটির মা তা করেননি। তাই তার বাবা জু শুনহো ছবির মহিলার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এরহিউনের বাবা জিংনামকে বেশি চিন্তা না করার জন্য বলেন এবং তিনি সময় বের করে তার মা চে জিনহিকে বিষয়টি পরিষ্কার করে বলবেন। যখন এরহিউনের বাবা জানতে পারেন যে জিংনামকে এই ছবিটি ডংজু দিয়েছে, তখন তিনি চিন্তায় পড়ে যান। কারণ এই ছবিটি তিনি সেই বছর নিজে চেংহিজনের পকেটে গুজে দিয়েছিলেন। তার উপর আগে তিনি তার মেয়ে এরহিউনের ল্যাপটপে তার মেয়েকে ডংজুর চিকিৎসা করার একটি ভিডিও খুঁজে পান। ভিডিওতে ডংজু একটি গাড়ি দুর্ঘটনার কথা উল্লেখ করে এবং হত্যাকারী ছিলেন জু ইদাও। তবে কি ডংজু তার সহপাঠীর ছেলে কিউ চেংহিজন? অন্যদিকে বন্দী হত্যাকারী অসহ্য যন্ত্রণায় কলার খোসা দিয়ে ইঙ্গিত করে যে সে জানে প্রধান কোথায় ড্যান্ডেলিয়নের ডেটা লুকিয়ে রেখেছে। তাই ডংজু এবং তার সঙ্গী হত্যাকারীকে নিয়ে সেই ভবনে আসেন। তবে দুর্ভাগ্যবশত যখন তারা কষ্ট করে সিন্দুক ভেঙে ফেলেন তখন তার ভিতরে কিছুই ছিল না। একই সময়ে অন্যদিকে লিয়ান ঝাংশির লোকেরা ডংজু যেখানে জিম্মি ধরে রেখেছিল সেই পরিত্যক্ত ভবনটি খুঁজে পায়। যখন ডংজু খালি হাতে সেখানে ফিরে আসে তখন দেখে বন্দিশালার দরজা ভেঙে দেওয়া হয়েছে এবং লিয়ান ঝাংশির পাঠানো লোকেরা প্রধানকে হত্যা করে ফেলেছে। সে প্রধানের হাতে শক্ত করে ধরা একটি বই দেখতে পায়। পিছনের দিক খুলে একটি অস্পষ্ট নকশা দেখতে পায়। ডংজুর চোখ মুহূর্তেই জ্বলে ওঠে। সে বুঝতে পারে এটি সেই গোপন জিজ্ঞাসাবাদ কেন্দ্রের নকশা যেখানে তাকে আগে নিয়ে যাওয়া হয়েছিল। সে হু জুঝাংকে নিয়ে আবারও সেই জায়গায় ফিরে যায় এবং সফলভাবে ইটের নিচে ড্যান্ডেলিয়নের ডেটা খুঁজে পায়। ডংজু তার হ্যাকার বন্ধুকে লিয়ান ঝাংশির অপরাধের প্রমাণ খোঁজার পাশাপাশি ছবিতে থাকা কয়েকজন এবং চে গুওসিকের সম্পর্কিত তথ্য খুঁজে বের করতে বলে। এর দিন চেয়ারম্যানের স্মৃতিভ্রংশ আরও বেড়ে যায়। তিনি মোটেও লি ইংশুকে চিনতে পারেন না। এমনকি তিনি কেন এখানে বিয়ে করতে এসেছেন তাও জানেন না। অপ্রত্যাশিতভাবে ঘটনাস্থলে সবচেয়ে উদ্বিগ্ন ব্যক্তি ছিলেন লিয়ান ঝাংশি। তিনি সিয়ানজুকে গাড়িতে ডেকে পাঠান এবং জানতে পারেন চেয়ারম্যান সিয়ানজুকে তার ছেলে হওয়ার বিষয়টি ভুলে যাননি। তাই তিনি চেয়ারম্যানকে বলেন যদি সিয়ানজুর সাথে দীর্ঘকাল একসাথে থাকতে চান তবে তাকে আজ প্রথম দেখা সেই মহিলার সাথে বিয়ে করতে হবে। কিছুক্ষণ পর দলটি গাড়ি থেকে নেমে আসে। লিয়ান ঝাংশি ফিরে তাকিয়ে ডংজুর দিকে একটি অবজ্ঞাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করেন। বিয়ের পর চে জিনহিকে সরকারি সচিব তার ঘরে ডেকে পাঠান এবং ডংজু যে সেংহিয়ন সেই গোপন কথাটি চে জিনহিকে জানান। জু ইদাও যখন বন্দুক জোড়া লাগাচ্ছিলেন তখন এরহিউনের বাবা তাকে ফোন করেন। তবে এই মুহূর্তে তার ডেটা বিশ্লেষণের পর পাওয়া একটি বিস্ময়কর সত্য শোনার কোনো মানসিকতা ছিল না। আসলে ডংজুর আসল বাবা ছিলেন জু ইদাও। দুজনের জৈবিক সাদৃশ্য 99% পর্যন্ত মিল। পিতৃত্ব পরীক্ষার রিপোর্ট দেখে ডংজু প্রায় ভেঙে পড়েন। তিনি জু ইদাওয়ের ফোন পান এবং পূর্বনির্ধারিত স্থানে গাড়ি চালিয়ে যান। গাড়ি থেকে নামার সাথে সাথেই আগে থেকে
থেকে বসানো ক্যামেরা দ্বারা পুরো প্রক্রিয়াটি রেকর্ড করা হয়। লিয়ান ঝাংশি একদিকে পর্দার দিকে তাকিয়ে থাকেন এবং অন্যদিকে জু ইদাওকে বলেন যেন এবার আর ভুল না হয়। জু ইদাও দৃঢ় প্রতিজ্ঞা করেন। ডংজু কাছে আসার সাথে সাথেই তিনি এক গুলিতে ডংজুকে মাটিতে ফেলে দেন। গুলির শব্দ শোনার পর তিনি লিয়ান ঝাংশির ফোন পান। তিনি তাকে থামতে বলেন এবং জানান যে ডংজু আসলে তার ছেলে। জু ইদাও ঘটনাস্থলেই হতভম্ব হয়। লিয়ান ঝাংশি গাড়িতে বসে বাঁকা হাসে। তার সাজানো পরিকল্পনা পিতাপুত্র হত্যার নাটক উপভোগ করতে থাকেন। যিনি একাধিকবার তাকে হত্যা করতে চেয়েছেন সেই নিজের বাবাকে দেখে ডংজুর মুখে হালকা হাসি দেখা যায়। জু ইদাওয়ের সহকর্মী ডংজুকে জিজ্ঞাসা করেন কেন সে এখনো গুলি করছে না। জু জুজেউন সমঝমতো এসে তার বাবাকে থামায়। ডংজু জু ইদাওয়ের হাত থেকে অস্ত্রটি ছিনিয়ে নেয় এবং বন্দুকের নল তার সামনের ব্যক্তির দিকে তাক করে। বন্দুকের নল তার পাশ দিয়ে ঘুরে জু ইদাওয়ের পিছনের দিকে তাক করে। আসলে লিয়ান ঝাংশির আরও একটি পরিকল্পনা ছিল। সবকিছু নিশ্চিত করার জন্য তিনি ঘটনাস্থলে অন্য লোকও রেখেছিলেন, তবে তিনি আশা করেননি ডংজু জু ইদাওকে ঢাল হিসেবে ব্যবহার করবে, যার কারণে তাকে হত্যার অভিযান বাতিল করতে বাধ্য হতে হয়। জু জুজেউনের সহায়তায় ডংজুকে হাসপাতালে পাঠানো হয়, আর জু ইদাও এই সময় জিয়াং এরহিউনের বাবা জিয়াং সিন কর্তৃক পাঠানো একটি বার্তা দেখতে পান, যেখানে তাকে জানানো হয় ডংজু আসলে তার ছেলে। আসলে সেই বছর জিয়াং সিনও এই গোপন কথাটি জানতে পেরেছিল। তখন জু ইদাও এবং ডংজুর মা বলেছিলেন যে তারা সন্তান চান না, কিন্তু ডংজুর মা চেয়েছিলেন, তাই ডংজুর মা জু ইদাওয়ের অজান্তে গোপনে ছোট ডংজুর জন্ম দেন এবং জু শুনহোকে হস্তক্ষেপ না করার জন্য বলেন। তিনি উপযুক্ত সুযোগ খুঁজে জু ইদাওয়ের কাছে বিষয়টি স্পষ্ট করবেন। জু শুনহো কথোপকথনের সময় জিয়াং সিনকে দেখতে পান এবং জিয়াং সিনকে বিষয়টি না জানার ভান করতে বলেন, যাতে ডংজুর মা নিজেই বিষয়টি সমাধান করতে পারেন। জু ইদাও অসহায়ভাবে চিৎকার করেন। ফিরে গিয়ে তার কিছু পুরনো কথা মনে পড়ে। সেই বছর তার পোশাক কারখানা সমস্যায় পড়েছিল এবং তিনি জু শুনহোর সাহায্য চেয়েছিলেন, কিন্তু জু শুনহোর সেই সময়ের পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। এই বড় বাড়ির জামাই হওয়া সহজ নয়। অনেক দ্বিধা থাকায় তিনি সাহায্য করতে পারেননি এবং ঘটনাস্থলেই জু ইদাওয়ের মুখোশ খুলে দেন। আসলে সেই বছর ছাত্র আন্দোলনের সময় জু ইদাও আগুন ধরিয়ে দিয়েছিলেন এবং লিয়ান ঝাংশি এই দুর্বলতা ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণ করতেন। তিনি জু ইদাওকে নেকড়ের সাথে বন্ধুত্ব না করার পরামর্শ দেন। মুখ দেখানো অবস্থায় জু ইদাও তৎক্ষণাৎ পাল্টা আক্রমণ করেন এবং জু শুনহোকে সেখানে তাকে নীতিবাক্য না দেওয়ার জন্য বলেন। তিনি কি ডংজুর মায়ের সাথে সম্পর্ক করেননি? তিনি উল্লেখ করেন যে ছোট ডংজু তাদের অবৈধ সন্তান, আর এই সময় জু শুনহো ডংজুর মায়ের আগে বলা কথা মনে রেখে জু ইদাও পুরো এক সপ্তাহ ঘরে নিজেকে বন্দী করে রাখেন। ভিতরে দেওয়া খাবার প্রায় অক্ষত ছিল, এক কামড়ও খাননি। এই দৃশ্য স্লুচায়না ডংজু দেখে ফেলে। যদিও সে তার জন্মদাতা পিতাকে ক্ষমা করতে পারে না, তবে সে আর কোনো প্রিয়জনকে হারাতে চায় না। তাই সে জু ইদাওয়ের সামনে তার অবস্থান স্পষ্ট করে বলে, তাকে জানায় জু জুজেউন তার জীবন ত্যাগ করার বিষয়ে খুব চিন্তিত। এটাই তার অনুরোধ। ডংজু চলে যাওয়ার সাথেই হু জুঝাঙ্গের ফোন আসে। তিনি জানান ছোট কুড়েঘরে বন্দী থাকা হত্যাকারী পালিয়ে গেছে। হত্যাকারী লিয়ান ঝাংশির কাছে গেছে। আশা করছে লিয়ান ঝাংশি তাকে প্রতিশোধ নেওয়ার একটি সুযোগ করে দেবেন। যে জিনহি প্রথমে জু ইদাওকে উৎসাহিত করতে চেয়েছিলেন, এটি তাকে বিরক্ত করে। স্বামী বাড়িতে না থাকার সুযোগে তিনি রিপোর্টটি বের করেন এবং জানতে পারেন ডংজু এবং তার স্বামী পিতাপুত্র। এর অর্থ হল তিনি তার প্রাক্তন স্বামী জু শুনহোকে ভুল বুঝেছিলেন। তিনি সম্পর্ক করেননি, তিনি অপমানিত বোধ করেন। তাই তিনি চে গু সিকে ডেকে পাঠান এবং দেসান এনার্জির প্রতিনিধি হওয়ার বিনিময়ে তাকে জু ইদাওকে দেসান থেকে বের করে দিতে সাহায্য করতে বলেন। জু ইদাও লিয়ান ঝাংশির কাছে ছুটে যান এবং জিজ্ঞাসা করেন কখন। তিনি জানতে পারেন যে তিনি এবং ডংজু পিতাপুত্র লিয়ান ঝাংশি অজুহাত দেখানোর চেষ্টা করেন এবং এমনকি জু ইদাওকে দেসান দখলের দিকে মনোযোগ দিতে বলেন। জু ইদাও অবশেষে লিয়ান ঝাংশির সামনে নিজেকে ধরে রাখতে না পেরে বলেন যে দেসানের দিকে তাকানোর সাহসও যেন না করেন। এমনকি ডংজু যদি তাকে বাবা হিসেবে স্বীকার নাও করে, তবুও তিনি ডংজুর সাথে হাত মিলিয়ে দেসানকে সফল করবেন। চেয়ারম্যান চের হানিমুন থেকে ফিরে আসার সাথে সাথেই বাড়ির পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। দি ইংশু জনসমক্ষে চে জিনহিকে তাকে সৎ মা ডাকতে বলেন। চে জিনহি তাকে উপেক্ষা করেন এবং সকলের চলে যাওয়ার পর তার উদ্দেশ্য প্রকাশ করেন। কেবল তাকে এই খাঁচায় বন্দী করাই তার লক্ষ্য। জু ইদাও এবং ডংজুর জোটবদ্ধ হওয়া আটকাতে লিয়ান ঝাংশি প্রথমে চেয়ারম্যান চেকে দুজনের পিতাপুত্রের সম্পর্কের কথা জানান, ইঙ্গিত দেন যে দুজনেরই গোপন উদ্দেশ্য রয়েছে এবং ডংজুর সিয়ানজুকে সাহায্য করা কেবল বাঘকে লালন করার মতো। চেয়ারম্যান চে সত্যিই ফাঁদে পড়েন এবং ঘরে প্রবেশ করা ডংজুর প্রতি তার মনোভাব তৎক্ষণাৎ পরিবর্তন করেন। ডংজুকে চলে যেতে বলেন এবং জানান তার লিয়ান ঝাংশির সাথে কথা বলার আছে। লিয়ান ঝাংশি আরও উস্কানি দেন এবং স্পষ্ট করে বলেন যে ডংজু তার সুইস ব্যাংকের তহবিল কালো করে দিয়েছে, এমনকি তাকে বাদ দিয়ে রাষ্ট্রপতির সাথে সরাসরি সহযোগিতা করছে। চেয়ারম্যান সন্দেহজনকভাবে জু ইদাও কর্তৃক জু শুনহোকে হত্যার বিষয়টি জানান। এই বোমা ফাটানোর পর চেয়ারম্যান সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েন। তিনি আশঙ্কা করেন সিয়ানজু ভবিষ্যতে ডংজু এবং তার ছেলেকে সামলাতে পারবে না। তাই তিনি আলাপনভাবে লিয়ান ঝাংশির সাথে যোগাযোগ করেন এবং দুজনের জোটবদ্ধ হয়ে তাদের দুজনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় রাজি হন। তিনি ডংজুকে ফোন করেন এবং লিয়ান ঝাংশির কাছ থেকে শোনা কথাগুলো বলেন। ডংজু প্রথমে জু ইদাওয়ের সাথে চেয়ারম্যানের কাছে গিয়ে বিষয়টি পরিষ্কার
গ্রেফতার করতে চেয়েছিলেন, কিন্তু চেয়ারম্যান সরকারি সচিবকে এড়িয়ে যাওয়ার অজুহাতে ডংজুর বাড়িতে সাক্ষাতের স্থান নির্ধারণ করেন। সাক্ষাতের রাতে চেয়ারম্যান দীর্ঘক্ষণ আসেননি। ডংজু এবং জু ইদাও প্রথমে সোজো পান করতে শুরু করেন এবং তাদের কল্পিত পিতাপুত্রের কথোপকথন নিয়ে আলোচনা করেন। জু ইদাও কৌতূহলী হন, যদি তিনি ডংজুর মতো করে কুশল বিনিময় করতেন তবে তাদের কি সেই ধরনের পিতাপুত্র হওয়ার সম্ভাবনা থাকত। ডংজু তাকে বলেন তা কখনোই সম্ভব নয়। চোখের পলকে দুজনে কেনা সোজু শেষ করে ফেলেন। যখন ডংজু উপরে মদ আনতে যান তখন দরজার ঘণ্টা বাজে। তিনি ভেবেছিলেন চেয়ারম্যান এসেছেন, তাই নিচের তলার জু ইদাওকে দরজা খুলতে বলেন। জু ইদাও দরজা খোলার সাথে সাথেই অপ্রত্যাশিত ঘটনা ঘটে। ডংজু নিচে নেমে দেখেন দরজায় সেই হত্যাকারী দাঁড়িয়ে আছে যে আগে পালিয়ে গিয়েছিল। সে জু ইদাওয়ের পেটে ছুরি মেরেছে। কিছুক্ষণ আগে পান করা 2 বোতল সোজু এবং পায়ে গুলির আঘাতের কারণে নড়াচড়া করতে অসুবিধা হওয়ায় হত্যাকারীর সাথে তার লড়াই দ্রুত দুর্বল হয়ে পড়ে। সে কেবল পিছিয়ে যেতে পারে এবং দোতলার ড্রয়ার থেকে বন্দুক বের করার চেষ্টা করতে পারে। যখন সে প্রায় ধরতে পেরেছিল তখন হত্যাকারী তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। হত্যাকারী উন্মত্তের মতো পুরনো এবং নতুন প্রতিশোধ একসাথে নিতে চায়। সংকটপূর্ণ মুহূর্তে জু ইদাও ছুটে এসে শক্ত করে হত্যাকারীর ছুরি ধরা হাতটি ধরে ফেলে। সে অনুতপ্ত দৃষ্টিতে ডংজুর দিকে শেষবারের মতো তাকিয়ে তার সমস্ত শক্তি দিয়ে হত্যাকারীকে নিচের তলায় ছুঁড়ে ফেলে দেয়, আর সে নিজেও দুর্ভাগ্যবশত মাথার পিছনে আঘাত পেয়ে রক্তে ভেসে যায়। ডংজু আবারও একজন প্রিয়জনকে হারায়। কিছুক্ষণ পর লিয়ান ঝাংশি ভণ্ডামি করে জু ইদাওয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আসেন। গাড়ি থেকে নামার সাথে সাথেই ডংজুর লোকেরা তাকে গাড়িতে ফেরত পাঠায় এবং তাকে বহিষ্কারের নির্দেশ দেয়। একদল লোক গাড়িটি ঘিরে ফেলে। লিয়ান ঝাংশিকে তার চিরন্তন অহংকার ত্যাগ করে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। এরপর ডংজু চেয়ারম্যানের অফিসে যান এবং বলেন তার চেয়ারম্যানের সাথে একা কথা বলার দরকার। দি ইংশুকে প্রথমে চলে যেতে বলেন, আর পরিচয় পাওয়া দি ইংশু অহংকারী হয়ে ওঠেন। তিনি কৌতূহলী হন এমন কি কথা আছে যা তিনি পরিবারের কর্ত্রী হিসেবে শুনতে পারবেন না। ডংজু চেয়ারম্যানের সামনে তাকে সতর্ক করে বলেন তিনি তার দয়ায় দেসান পরিবারের কর্ত্রী হয়েছেন। যদি তিনি তা ভুলে কিছু ভুল করেন তবে তা সমস্যা সৃষ্টি করবে। এই মুহূর্তে চেয়ারম্যানও কিছুটা আতঙ্কিত হন। তিনি কিছুটা অনুতপ্ত হন ডংজুর মতো একটি বাঘকে নিজের পাশে রেখে। তবে এখন অনুশোচনা করার সময় নেই। ডংজুর কয়েকটি কথায় সহজেই কাবু হয়ে চেয়ারম্যান সরাসরি বলেন যে তিনি এবং লিয়ান ঝাংশি তাকে এবং জু ইদাওকে হত্যা করার চেষ্টা করেছিলেন। যদি তিনি বিপদে পড়েন তবে চে সিয়ানজুরো দেসানে থাকা কঠিন হবে। চে জিনহির আগে উন্মত্তের মতো ছুটে গিয়ে উন্মত্তের মতো চিৎকার করতে থাকেন। কোনো সমাধান খুঁজে বের করার আগেই তিনি দেখেন তার প্রিয় পুত্র ডংজুর সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ডংজুর কথা মতো চলে এবং উদ্বেগীভাবে তাকে জানায় যে সে ব্যবসায় প্রশাসনে পড়াশোনা করতে চায়। এর আগে তিনি সিয়ানজুর সাথে যোগাযোগ করেননি এমন নয়, তবে তখন সিয়ানজু বলেছিল যে সে পড়তে চায় না। আরও হতবাক করার বিষয় হল ডংজু মাত্র কয়েকটি কথায় সিয়ে আঞ্জুর সম্বোধন দাদা থেকে বাবা তে পরিবর্তন করে দেন। চেয়ারম্যান একই সাথে বিস্মিত এবং আনন্দিত হন, তবে তিনি খুব চিন্তিত যে সিয়ানজু ভবিষ্যতে ডংজুর দেসান নিয়ন্ত্রণের পুতুল হয়ে উঠবে। চেয়ারম্যান তার মেয়েকে তার পূর্বধারণা ত্যাগ করে সিয়ানজুকে ভালোভাবে সাহায্য করতে বলেন। তবে চে জিনহির নিজের ছেলেও রয়েছে। তিনি স্বাভাবিকভাবেই তার বাবার অবৈধ সন্তানকে দেসানের উত্তরাধিকারী হতে দেখতে চান না। তবে চেয়ারম্যান প্রতিশ্রুতি দেন যদি তিনি আন্তরিকভাবে সিয়ানজুকে সাহায্য করেন তবে তিনি গ্রুপের আরও শেয়ার তাকে হস্তান্তর করবেন। চেয়ারম্যান গ্রুপের গোপন কোষাগারের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান, তবে কয়েকবার চেষ্টা করার পরেও ভুল বার্তা দেখায়। এই সময় জু ডংজু পিছন থেকে এসে তার সামনে কিছুক্ষণ কথা বলেন এবং সফলভাবে কোষাগারের দরজা খুলে দেন এবং ভদ্রভাবে জিজ্ঞাসা করেন তার কত টাকা দরকার। এতে চেয়ারম্যানের হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়। তিনি ডংজুকে অবিলম্বে ভিতর থেকে বেরিয়ে আসতে বলেন, আর এই সময় লিয়ান ঝাংশি ঠিক সেখানে ছুটে আসেন। ডংজু সরাসরি গোপন কক্ষের বোতাম টিপে 2 বৃদ্ধকে দরজার বাইরে আটকে দেন। এরপর থেকে দুজনেরই টাকার প্রয়োজন হলে তার মাধ্যমেই নিতে হবে। লিয়ান ঝাংশি স্বাভাবিকভাবেই চুপ করে বসে থাকবেন না। তিনি দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যকে ডংজুকে রাষ্ট্রপতির সমর্থন থেকে সরিয়ে দেওয়ার উপায় বের করতে বলেন। কাজটি সফল হলে এই সোনা এবং মার্কিন ডলার সবই তার হবে। ডংজু লিয়ান ঝাংশিয়ানের অপছন্দের একজন সাংবাদিককে খুঁজে বের করে, যে সাংবাদিক লিয়ান ঝাংশিয়ানের ড্যান্ডেলিয়ন অপরাধের প্রমাণ দিতে রাজি হয়। দুজনের সাক্ষাতের দৃশ্য গোপনে ইংজিউ ধারণ করে। এরপর ইংজিউ লিয়ান ঝাংশিয়ানের নির্দেশে সাংবাদিককে ডেকে পাঠায়। যদিও সাংবাদিকের মুখ থেকে কোনো কাজের তথ্য বের করতে পারেনি, কিন্তু সে দৃষ্টি অন্যদিকে সরিয়ে তার অধীনস্থদের দিয়ে সাংবাদিকের গাড়িতে রাখা রেকর্ডিংয়ের তথ্য সফলভাবে সরিয়ে নেয়। খুব দ্রুত সূত্র ধরে তারা কিন হাংকে খুঁজে পায়। শুধু গোপন কক্ষ থেকে হু জি ঝাংকেই ধরে আনে না, বরং ভেতরের সমস্ত ডেটাও প্যাকেজ করে নিয়ে যায়। তবে এগুলো ছিল কেবল পায়ের ছাপের ডেটা। আসল ডেটা কোথায় আছে তা জানার জন্য লিয়ান ঝাংশিয়ান হু জি ঝাংয়ের উপর অমানবিক নির্যাতন চালায়। মহিলা হ্যাকার গোপন কক্ষে ফিরে এসে দেখে হু জি ঝাং নেই, ভেতরের জিনিসপত্র লুট হয়ে গেছে। সে দ্রুত ডংজুকে খবরটি জানায়। এরপর ডংজু প্রাণে বেঁচে যাওয়া এক কিলারের প্রধানের সাহায্যে লিয়ান ঝাংশিয়ানের সমস্ত স্থাবর সম্পত্তিতে তন্ন করে তল্লাশি শুরু করে। আশা ছিল হু জি ঝাংকে যেখানে বন্দী করে রাখা হয়েছে সেই জায়গাটি খুঁজে বের করার, তবে সারারাত পরিশ্রম করেও কোনো লাভ হয়নি। ঠিক তখনই সে প্রেসিডেন্টের কাছ থেকে একটি ফোন পায় যেখানে তাকে তালিকার লক্ষ্য
লোকেদের গোপনে ঘুষ দেওয়ার কথা বলা হয়। দংজু সুযোগ বুঝে প্রেসিডেন্টকে মধ্যস্থতা করার অনুরোধ করে, যার ফলে লিয়ান ঝাংশিয়ান হু ঝিঝাংকে ছেড়ে দিতে বাধ্য হয়। তবে তার আগে সে হু ঝিঝাংয়ের রক্তাক্ত মাথার একটি ছবি দংজুকে পাঠায়। হু ঝিঝাংয়ের নিরাপত্তার জন্য দংজু ড্যান্ডেলিয়ন ডেটা নিয়ে একা লিয়ান ঝাংশিয়ানের সাথে বন্দি বিনিময় করতে যায়। লিয়ান ঝাংশিয়ান ডেটাগুলো পেট্রোলের ড্রামে ফেলে দেওয়ার পরই তার লোকেদের হু ঝিঝাংকে রাস্তায় ফেলে দিতে বলে। সে ভেবেছিল এই চালবাজির শেষ হাসি তারই হবে, কিন্তু সে জানে না আসল খেলা তো কেবল শুরু হলো। দংজুর কথার জালে পড়ে লিয়ান ঝাংশিয়ান বহু হত্যার কথা নিজের মুখেই স্বীকার করে এবং জানায় সেই সব নির্দোষ মানুষ দংজুর কারণে মারা গেছে, দোষ দিতে হলে তাকেই দিক যে এখনো বেঁচে আছে। এই কথা শেষ করে সে তার লোকেদের দংজুকে ছাদ থেকে ফেলে দিতে বলে। তবে দংজু মোটেও ঘাবড়ায় না, এমনকি তার মুখে এক চিলতে হাসি দেখা যায়। ঠিক তখনই বারান্দার নিচ থেকে একটি ড্রোন ধীরে ধীরে উপরে উঠতে থাকে। লিয়ান ঝাংশিয়ানের বিজয়ের হাসি মুহূর্তে উধাও হয়ে যায়। সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। উল্টো দিকের এলইডি স্ক্রিন হঠাৎ জ্বলে ওঠে। হত্যার দৃশ্য মুহূর্তে লাইভ সম্প্রচারে পরিণত হয়। কিছুক্ষণ আগে দুজনের কথোপকথন রাতের আকাশে প্রতিধ্বনিত হতে থাকে। আসলে দংজুর ঘড়িতে রেকর্ডিং এর ব্যবস্থাও ছিল। লিয়ান ঝাংশিয়ান রাগে ফুঁসতে থাকে, আর তখনই দংজু তার আসল পরিকল্পনার কথা জানায়। তার পোড়ানো ড্যান্ডেলিয়ন ডেটা ছিল এ প্ল্যান, আর সাংবাদিকের চ্যানেল ছিল বি প্ল্যান। লিয়ান ঝাংশিয়ান প্রেসিডেন্টের কৈফিয়ত তোলবের মুখেও মোটেও ঘাবড়ায় না। মুহূর্তের মধ্যে নিজেকে বাঁচানোর উপায় খুঁজে বের করে বলে ভিডিওটিকে জাল বললেই সব মিটে যাবে। প্রেসিডেন্ট ধৈর্য হারিয়ে শেষবারের মতো সতর্ক করেন, যতক্ষণ না সে জু দংজুর নেওয়া 2 ট্রিলিয়ন তার সামনে এনে দেয় ততক্ষণ সে জু দংজু নামে কেউ আছে তা স্বীকার করবে না। কিন্তু তার আগে সে যেন জু দংজুর একটি লোমও স্পর্শ না করে। লিয়ান ঝাংশিয়ান পাহাড় নিয়ন্ত্রণের তার পরিকল্পনার কথা জানায়, কারণ 2 ট্রিলিয়ন ওনের গোপন তহবিল এবং অফুরন্ত অর্থের উৎসের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ তা একজন সাধারণ মানুষও বুঝতে পারে। সে প্রেসিডেন্টকে শুভক্ষণের জন্য অপেক্ষা করতে বলে, শুধু তার একটু সহযোগিতা প্রয়োজন। প্রেসিডেন্টের সাহায্যে লিয়ান ঝাংশিয়ান সফলভাবে জনমত দমন করে এবং মহিলা সংসদ সদস্যকে দিয়ে একটি সাংবাদিক সম্মেলন ডেকে গোপন তহবিলের অধিকারী জু দংজুকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে এবং প্রসিকিউটরদের ডেসান এনার্জির তদন্ত করার নির্দেশ দেয়। ডি রংশু লিয়ান ঝাংশিয়ানকে ফোন করে সে আশঙ্কা করে এতে তার স্বামী চেয়ারম্যানের উপর প্রভাব পড়বে। লিয়ান ঝাংশিয়ান কয়েক কথায় তার উদ্বেগ দূর করে এবং জানায় সব দোষ জু দংজুর উপর চাপিয়ে দিলেই হবে। দংজু সন্ন্যাসিনী বোনের সমাধিতে ছুটে যায় এবং বোনকে বলে প্রতিশোধের সময় অবশেষে এসেছে। সে চেয়ারম্যানের সাথে দেখা করে চেয়ারম্যানের কাছ থেকে ডেসান এনার্জির প্রতিনিধি পরিচালক হওয়ার সাহায্য চাওয়ার জন্য সে ঘটনাস্থলেই চেয়ারম্যানের সাথে এক চরম দর কষাকষি করে। কিন্তু চেয়ারম্যান মনে করেন লিয়ান ঝাংশিয়ানের হাত যতই লম্বা হোক না কেন তা ডেসান গ্রুপের কাছে পৌঁছাতে পারবে না। তখন দংজু চেয়ারম্যানকে পাল্টা প্রশ্ন করে তার কি মনে আছে পিছলি বার অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হওয়ার কারণে ডেসান এনার্জি সংকটে পড়েছিল। আসলে এর পেছনের মূল ব্যক্তি ছিল লিয়ান ঝাংশিয়ান, যার উদ্দেশ্য ছিল জু ইদাওকে দিয়ে সংকট সমাধান করিয়ে ডেসান গ্রুপের চেয়ারম্যান হওয়া। অজানা চেয়ারম্যান তখনই বুঝতে পারেন পিছলি বার সংকট সমাধানের কৃতিত্ব লিয়ান ঝাংশিয়ানের ছিল না, বরং দংজু লিয়ান ঝাংশিয়ানের গোপন তহবিল এবং প্রেসিডেন্টের সাথে গোপনে চুক্তির মাধ্যমে তা করেছিল। তবে তিনি এখনও গ্রুপের প্রতিভার প্রাচুর্যের অজুহাতে দংজুকে প্রত্যাখ্যান করেন এবং এর পেছনের মূল কারণ ছিল ডি রংশু এর কুপরামর্শ। ডি রংশু তার ছেলেকে চেয়ারম্যানের পদে বসানোর জন্য অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল, এমনকি সে চাঝেন হির উপরেও কর্তৃত্ব করতে চেয়েছিল। চাঝেন হিকে ডেসান ফাউন্ডেশনের চেয়ারম্যান পদে তার সমর্থন করার জন্য বলেছিল। অপ্রত্যাশিতভাবে চাঝেন হি তাকে মুখের উপর উচিত কথা শুনিয়ে দেয়। এরপর ডি রংশু নিজের চেষ্টায় প্রথমে বাদানুবাদকে মারামারিতে পরিণত করে চাঝেন হি ধৈর্য হারিয়ে ডি রংশু এর চুল ধরে তাকে উচিত শিক্ষা দেয়। আর এই দৃশ্যটি ঘটনাক্রমে পাশ দিয়ে যাওয়া শিয়ান ইউ দেখে ফেলে। শিয়ান ইউ তার মাকে অপমানিত হতে দেখে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বাধা দেয়নি, বরং মনে মনে প্রতিজ্ঞা করে একদিন সে চাঝেন হিকে এর শতগুণ বেশি মূল্য দেবে। একই সাথে তার আগে জু ইউ ইউন বলা কথা মনে পড়ে। দংজুর বাবা ছিলেন জু ইদাও। সে বুঝতে পারে যতই আন্তরিক হোক না কেন ভবিষ্যতে দংজু সম্ভবত তাকে ঠকাতে পারে। ডি রংশু এর গুরুত্ব বোঝে। সে অভ্যন্তরীণ কোষাগারের কিছু আর্থিক বিবরণী আত্মিকভাবে লিয়ান ঝাংশিয়ানের হাতে তুলে দেয়। জু দংজুকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে লিয়ান ঝাংশিয়ানকে সাহায্য করে দংজু গভীর রাতে চাঝেন হির সাথে দেখা করে এবং তাকে ডেসান এনার্জির প্রতিনিধি পরিচালক হতে সাহায্য করতে বলে। তাকে জানায় এখনকার রংশু এবং লিয়ান ঝাংশিয়ান একজোট হয়েছে, তার ছেলে জু ইউ ইউনের ভবিষ্যৎ বিপন্ন। চাঝেন হি একটি শর্ত দেয়, সে চায় দংজু একটি অঙ্গীকারনামা লিখুক যেখানে সে জু ইদাওয়ের রেখে যাওয়া সম্পত্তি ত্যাগ করার প্রতিশ্রুতি দেবে। দংজু তাকে বাস্তবতা উপলব্ধি করতে বলে এখন তাকে অনুরোধ করার সময় নয়, বরং তার ছেলের বর্তমান পরিস্থিতি তার উপর নির্ভরশীল। শত্রুদের মধ্যে থাকা গুপ্তচর এসে খবর দেয় লিয়ান ঝাংশিয়ান খুব শীঘ্রই তার উপর হামলা করবে। দংজু প্রথমে আঘাত করার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সে সক্রিয়ভাবে একটি সাংবাদিক সম্মেলন ডাকে এবং প্রতিশ্রুতি দেয় যে একদা তদন্তকারীরা দেশপ্রেমিক তহবিল নিয়ে তদন্ত শুরু করবে। সে প্রকাশ্যে তার মতামত জানাবে, তবে লিয়ান ঝাংশিয়ান বা প্রেসিডেন্ট কেউই এমন কিছু ঘটার ঝুঁকি নিতে চাইবে না। তাই তার অনুরোধ
আবার ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু লিয়ান ঝাংশিয়ান দ্রুতই এর মোকাবিলা করার একটি উপায় খুঁজে বের করে সে একটি বড় বোমা ফাটায়, সমস্ত মিডিয়াকে জানায় যে চেয়ারম্যান চা ডিমেনশিয়া রোগে ভুগছেন। জু দংজু এই সুযোগটি কাজে লাগিয়ে ডেসান রূপকে ধ্বংস করার চেষ্টা করছে এবং সে দংজুর ষড়যন্ত্র ফাঁস করার কারণেই দংজুর মিথ্যা অভিযোগের শিকার হয়েছে। খবরটি দেখে চেয়ারম্যান চার আগে তার রক্তচাপ বেড়ে যায়, ওয়েই জিংল্যান অজ্ঞান হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফেরার পর সে সক্রিয়ভাবে দংজুকে ডেকে পাঠায় এবং জানতে চায় সে এই বিষয়টিকে কিভাবে দেখছে। দংজু মনে করে লিয়ান ঝাংশিয়ানের এই পদক্ষেপের উদ্দেশ্য হল ডেসানের শেয়ারের দাম কমিয়ে কম দামে ডেসান এনার্জির শেয়ার কিনে নেওয়া, যাতে সে এক ধাক্কায় শক্তিশালী শেয়ার হোল্ডার হয়ে কোম্পানির সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারে। দংজু প্রকাশ্যে শেয়ার কেনার মাধ্যমে কোম্পানির নিয়ন্ত্রণ ধরে রাখার কথা ভাবে, যা চেয়ারম্যানের মনের ইচ্ছের সাথে মিলে যায়। লিয়ান ঝাংশিয়ানের এই পদক্ষেপ অপ্রত্যাশিতভাবে দংজু এবং চেয়ারম্যানকে একই কাতারে দাঁড় করিয়ে দেয়। চেয়ারম্যান জানেন তার মৃত্যুর পর দংজু সম্ভবত শিয়ান ইউকে ঠকাতে পারে, কিন্তু এখন তার একটাই উপায়, দংজুকে শিয়ান ইউকে সাহায্য করার জন্য অনুরোধ করা। দংজু তার হাতে থাকা 2 ট্রিলিয়ন কালো টাকা ব্যবহার করতে চায় না। তহবিল সংগ্রহের জন্য তাকে তার হ্যাকার বন্ধুর সাহায্য নিতে হয়। আসলে হ্যাকার বন্ধুর পরিচয় সাধারণ নয়, সে ফিনান্সিয়াল টাইকুন মিং পিংসির মেয়ে। যখন দুপক্ষের লড়াই চরমে পৌঁছেছে তখন চেয়ারম্যানের ডিমেনশিয়া আবার দেখা দেয়। সে তার সামনে থাকা ভাইস চেয়ারম্যানকে একেবারেই চিনতে পারে না। যদিও সে দ্রুত সুস্থ হয়ে ওঠে, কিন্তু সে জানে তার রোগ ক্রমশই খারাপের দিকে যাবে। তাই সে যখন সুস্থ ছিল তখনই তদন্ত অফিসে ছুটে যায় এবং জু ইদাওয়ের মৃত্যুর আসল সত্য পুলিশকে জানায়। লিয়ান ঝাংশিয়ান বিভিন্ন সিকিউরিটিজ কোম্পানিতে ছোটাছুটি করতে থাকে। হঠাৎ পুলিশ এসে হাজির হয় এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগে তাকে জরুরি ভিত্তিতে গ্রেফতার করে প্রেসিডেন্ট বিপুল পরিমাণ অর্থ ফেরত পাঠিয়ে দেন এবং লিয়ান ঝাংশিয়ানকে বাড়ি ফিরে তদন্তের জন্য অপেক্ষা করতে বলেন। লিয়ান ঝাংশিয়ান তখনও তার পরিস্থিতি বুঝতে পারেনি। হুমকির সুরে পুরুষ সংসদ সদস্যকে প্রেসিডেন্টের কাছে তার বার্তা পৌঁছে দিতে বলে সে কোনো তদন্ত মেনে নেবে না। কয়েক পেগ রেড ওয়াইন পান করার পর সে মাতাল অবস্থায় পুলিশের সাহায্যে একটি ছোট গাড়িতে ওঠে। তখন সে জানে না গাড়ির চালক জু দংজু। গাড়িতে উঠেই সে গভীর ঘুমে তলিয়ে যায়। যখন তার ঘুম ভাঙে তখন অনেক দেরি হয়ে গেছে। দংজু একটি ইনজেকশন তার গলায় ঢুকিয়ে তাকে আবার অজ্ঞান করে দেয়। তার পরিণতি সহজেই অনুমেয়। দংজু তাকে হত্যা করে না, সম্ভবত তাকে এমন জীবন দিতে চায় যা না বাঁচা না মরা। দংজু লিয়ান ঝাংশিয়ানকে অজ্ঞান করার পর তাকে ডেসান ট্রেজারিতে বন্দী করে রাখে। ইংজিউ যতি খোঁজাখুঁজি করুক না কেন, লিয়ান ঝাংশিয়ানের কোনো সন্ধান পাওয়া যায় না। এই ধূর্ত বুড়ো লোকটির বাধা সরে যাওয়ায় দংজু সহজেই ডেসান এনার্জির প্রতিনিধি পরিচালক নির্বাচিত হয়। পদে যোগ দেওয়ার পরেই দংজু দ্রুত পদক্ষেপ নেয় ডেসান এনার্জি এবং ডেসান পাওয়ার নামক দুটি সাবসিডিয়ারি কোম্পানিকে একীভূত করাকে সে তার প্রধান কাজ হিসেবে নেয়। এই পদক্ষেপটি কেবল কোম্পানির কৌশলগত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই নয়, বরং ডেসান গ্রুপকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর এই সব কিছুই চা কিয়াংকিয়ানের সমর্থন ছাড়া সম্ভব ছিল না। চা কিয়াংকিয়ান সম্মতি দেওয়ার আসল কারণ ছিল এই সুযোগে চা শিয়ান ইউকে সকলের সাহায্য পাইয়ে দেওয়া, যাতে তার এই ছেলে ডেসান গ্রুপের উত্তরাধিকারী হতে পারে। তবে তিনি স্বপ্নেও ভাবেননি যে এই মা ও ছেলে ইতিমধ্যেই লোভের বশে অন্ধ হয়ে গেছে। তাদের চোখে কেবল পারিবারিক সম্পত্তি, কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। চা শিয়ান ইউ নিজের লোভ চরিতার্থ করার জন্য তার বাবার সামনে আদুরেপনা করে এবং ডেসান ট্রেজারি দেখতে চায়। চা কিয়াংকিয়ানের পুত্র সন্তানের প্রতি পক্ষপাতিত্বের কারণে তিনি সঙ্গে সঙ্গে দংজুকে ট্রেজারি খুলতে নির্দেশ দেন। দংজু অনিচ্ছা সত্ত্বেও পাসওয়ার্ড দেয়। ডি রংশু এবং চা শিয়ান ইউ লোভী দৃষ্টিতে ট্রেজারির দিকে তাকিয়ে থাকে। চা শিয়ান ইউ এতটাই অধৈর্য হয়ে পড়ে যে মনে হয় যেন এখনই ভেতরে ঢুকে সব লুটপাট করতে চায়। দংজু লিয়ান ঝাংশিয়ানকে বন্দী করার গোপন কথা ফাঁস হওয়ার ভয়ে তাড়াতাড়ি সময় উপযুক্ত নয় এই অজুহাতে বাধা দেয়। এই পদক্ষেপের কারণে চা শিয়ান ইউ দংজুর উপর ক্ষুব্ধ হয় এবং মনে করে চা ইউনের বড় ভাই হওয়ার কারণে সে আর তার পক্ষে নেই। এরপর এই জার্জ সন্তানটি পুরোপুরি খারাপ হয়ে যায়, এমনকি ভালো মনের চা ইউনকেও চোখের কাটা মনে করে ভয় দেখায়। তবে দংজু লিয়ান ঝাংশিয়ানকে 1 বছর বন্দী রাখার পর তাকে মুক্তি দেওয়ার বিনিময়ে তার সমস্ত সম্পত্তি হস্তান্তরের হুমকি দেয়। লিয়ান ঝাংশিয়ান সারা জীবন অর্থের পেছনে ছুটেছে, তাই সহজে রাজি হওয়ার পাত্র নয়। লিয়ান ঝাংশিয়ানকে একগুঁয়ে দেখে দংজু কোনো কথা না বলে ঘুরে দাঁড়ায় এবং চলে যায়। লিয়ান ঝাংশিয়ান একা এবং অসহায় হয়ে শেষ পর্যন্ত হতাশ হয়ে আপস করতে বাধ্য হয়। দংজু লিয়ান ঝাংশিয়ানের সমস্ত সম্পত্তি দান করে দেয় এবং প্রেসিডেন্টকে আর কোনো আর্থিক সাহায্য দেয় না। একই সাথে সে প্রেসিডেন্টের গোপন তথ্য হাতে পায়। প্রেসিডেন্ট ক্ষুব্ধ হলেও সমর্থন করতে বাধ্য হন। দংজু প্রেসিডেন্টের রক্ষাকর্তা পেয়ে সঙ্গে সঙ্গে লিয়ান ঝাংশিয়ানকে মুক্তি দেয়। তবে লিয়ান ঝাংশিয়ান যখন বাড়ি ফেরে তখন দেখে সেটি ইতিমধ্যেই একটি কিন্ডারগার্টেনে পরিণত হয়েছে। মাতাল ভেবে তাকে তাড়িয়ে দেওয়ায় সে রাগে উন্মত্ত হয়ে ওঠে। ফলস্বরূপ পথচারীদের অভিযোগে সে আবার পুলিশের জালে ধরা পড়ে। দংজু মনে করে তার প্রতিশোধের পরিকল্পনা সফলভাবে শেষ হয়েছে, তাই সে ডেসান ট্রেজারির পাসওয়ার্ড ইংনানকে জানায় যে এখন ডেসান এনার্জির পরিচালক এবং জু ইদাওয়ের দেহাবশেষ সমুদ্রে নিক্ষেপ করে একটি আরামদায়ক অবকাশ যাপনের জন্য প্রস্তুত হয়। কিন্তু কে জানতো চা শিয়ান ইউ এতটাই নির্মম হবে যে সে চা ইউনকে উঁচু প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্ম থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। হতভাগ্য চা ইউনের ডেসানে থাকার কোনো ইচ্ছাই ছিল না, এমনকি বেঁচে থাকতে দংজুকে পদত্যাগপত্র পাঠিয়েছিল। ডি রংশু এবং তার ছেলে চা কিয়াংকিয়ানকে দিভাবে ধরে রাখে এবং মনে করে ডেসান গ্রুপ তাদের হাতের মুঠোয়। আর যে চা ঝ্যান হি সারা জীবন ষড়যন্ত্র করে এসেছে, শেষ পর্যন্ত সে নিঃসঙ্গ এবং নিঃস্ব হয়ে পড়ে। গল্পটি এখানেই শেষ হয়। মনে হচ্ছে এই ড্রামাটির দ্বিতীয় সিজন আসবে। ড্রামাটি একটু ঘুরানো পেঁচানো, যার কারণে বোঝাতে অনেক কষ্ট হয়েছে। আশা করি আজকের ড্রামাটি তোমাদের ভালো লেগেছে। প্লিজ ভিডিওটিতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।